আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। মুহতারাম প্রিয় ওলামা একরাম, আপনাদেরকে আজকের এই দর্সে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা গত ক্লাস পর্যন্ত জেনেছিলাম কমিউনিকেশন বা লিত্তেসাল কাকে বলে এবং আমাদের শিক্ষক জীবনে এই কমিউনিকেশনের গুরুত্ব কি। এই কমিউনিকেশন বা যোগাযোগ দক্ষতা আমাদের জীবনে, শিক্ষক জীবনে বিশেষ করে কি ধরনের ভূমিকা রাখতে পারে, কি ধরনের ভূমিকা রাখতে পারে। এবং এখানে আমরা অনেকগুলো আলাপ আলোচনা করেছিলাম, যেমন কমিউনিকেশন বা ইত্তেসাল বলা হয় বলা হয় এমন কিছু তথ্য বা তথ্য, ধারণা, চিন্তা এবং অনুভূতির আদান প্রদানের প্রক্রিয়া, যেগুলো আমরা একে অন্যের কাছে পৌঁছতে চাই, বোঝাতে চাই। এই কমিউনিকেশনটা, আল ইত্তেসালটা মৌখিক, অমৌখিক কিংবা লিখিত আকারে হতে পারে। এটাকে আমরা এভাবে বলতে পারি যে যোগাযোগ এমন একটি দক্ষতা যা মানুষের ব্যক্তিত্ব গঠনে, সম্পর্ক বজায় রাখতে এবং পেশাগত সফলতায় অপরিহার্য। সেটা শিক্ষায় হোক বা সমাজ, যে কোনো ক্ষেত্রেই কার্যকর যোগাযোগ একটি শক্তিশালী হাতিয়ার। আমরা এই ব্যাপারগুলো গত ক্লাসে সবিস্তারে জেনেছি। শিক্ষক জীবনে কমিউনিকেশনের যে ভূমিকা, এটা একজন শিক্ষক শুধুমাত্র পাঠদাতা নন, তিনি একজন পথ প্রদর্শক, অনুপ্রেরণাদাতা এবং নেতৃত্বের প্রতীক। এই প্রত্যেকটাতেই সফলতা অর্জন করতে হলে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই সফলতার অনেকটা অংশে নির্ভর করে তার যোগাযোগ দক্ষতার উপর। যে তার যোগাযোগ দক্ষতারা কতটুকু উন্নত, এটার উপর নির্ভর করে। আমরা গত ক্লাসে জেনেছিলাম এবং এই ক্লাসেও এর অনেকগুলো উপকরণ এবং অনেকগুলো সমস্যা এবং এটা সমাধান কি, এটা আমরা জানবো। আমাদের ইত্তেসালটা কত ভাবে হতে পারে? ইত্তেসালটা আমরা 5 ভাবে করতে পারি। গত ক্লাসেও বলেছিলাম, আমরা আবার এটা একটু মোজাকারা করে যাচ্ছি। 5 ভাবে কিভাবে করতে পারি? একটা হলো আত-তাওয়াসুলুল লফজিয়্যু, অর্থাৎ যেটা আমরা মৌখিকভাবে আমরা যোগাযোগ করি, শব্দ বলার মাধ্যমে আমরা অন্যের সাথে কথোপকথন করি। সেটা কথোপকথন, উপস্থাপনা বা ফোন কলে কথা বলা, এ ধরনের আমরা ভাষাকে প্রকাশ করে জিহ্বার মাধ্যমে যেই কথোপকথন করি, যে ভাষা প্রকাশ করি, সেটা হলো আত্তাওয়াসুলুল লফজিয়্যু বা ভার্বাল কমিউনিকেশন। আরেকটা হলো নন ভার্বাল কমিউনিকেশন, আত্তাওয়াসুলু গয়রুল লফজি, অমৌখিক, যেটা আমরা জিহ্বার মাধ্যমে বলি না, আমরা মুখের আওয়াজে বলি না, বরং আমরা কি করি, আমরা বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের শরীরের যে অঙ্গভঙ্গি আছে, আমাদের যেই মুখের এই ভাবচিত্র আছে, অর্থাৎ আমরা কখনো চোখ বন্ধ করি, চোখে আড়াআড়ি করে এই ইশারা ইঙ্গিত দেই, মাথা নাড়াই, হাতের ইশারা করি, বিভিন্ন রকমের যেই এক্সপ্রেশন এবং চেহারার যে অভিব্যক্তি, মুখের যে অভিব্যক্তি আমরা পেশ করে অন্যকে আমাদের ভাষাটাকে বোঝাতে চাই, সেটা হলো আত-তাওয়াসুল গয়রুল লফজি, যেটা অমৌখিক কমিউনিকেশন, যোগাযোগ। 3 নাম্বার হলো লিখিত যোগাযোগ, রিটেন, আত-তাওয়াসুলুল কিতাবী, লিখিত যোগাযোগ। সেটা কিভাবে করতে পারি? ইমেল করতে পারি, টেক্সট অর্থাৎ কোনো লেখা পাঠাতে পারি, রিপোর্ট করতে পারি, প্রস্তাবনা, চুক্তিপত্র, আমাদের পরীক্ষার প্রশ্নপত্র, এবং এই আমরা অনেক সময় দরখাস্ত ছাত্রদের থেকে নেই, সেই দরখাস্ত, এ ধরনের যত রকমের এই লেখনির মাধ্যমে যে তথ্য এবং কথোপকথন হয়ে থাকে, যোগাযোগ মাধ্যমের যে আদান প্রদান হয়ে থাকে, সেটাই হলো আত-তাওয়াসুলুল কিতাবী বা লিখিত যোগাযোগ। 4 নাম্বার হলো ভিজুয়াল, আত-তাওয়াসুলুল বাসরিয়্যু, দৃষ্টিলব্ধ যোগাযোগ, যেটা আমরা চোখের মাধ্যমে দেখি। আমরা চোখ দিয়ে কি দেখি? আমরা ভিডিও দেখি, আমরা বিভিন্ন ধরনের ম্যাপ দেখি, আমরা অন্যের ছবি দেখি, আমরা বিভিন্ন চার্ট, প্যারা বা গ্রাফ আমরা দেখে বোঝার চেষ্টা করি। সেটা হলো আত-তাওয়াসুলুল বাসরি। 5 নাম্বার আরেকটা যোগাযোগ দক্ষতা হলো আত-তাওয়াসুলুস সামঈয়্যু, শ্রবণ যোগাযোগ। এটার স্বতন্ত্র একটা পাঠ নিয়ে এই আমাদের সমাজে আলোচনা হয়, যেটাকে বলা হয় অ্যাক্টিভ লিসেনিং। আমরা সামনে লম্বা চোরা আলোচনায় অ্যাক্টিভ লিসেনিং এর ব্যাপারটা জানবো। শুধুমাত্র যোগাযোগ দক্ষতার মধ্যে
আমাদের কয়েকটা স্টেপ হতে পারে। একটা হলো আমরা যেটা অন্যের কাছে বলি, প্রাথমিকভাবে দুইটা স্টেপ। একটা হলো আমরা অন্যকে বুঝাতে চাই, আমরা অন্যকে বুঝাতে চাই। আরেকটা হলো আমরা অন্যেরটা শুনতে চাই। অন্যের কথোপকথন শোনার ক্ষেত্রে অ্যাক্টিভ লিসেনিং খুবই খুবই আহাম একটি অংশ। আরেকটা হলো আমরা অন্যকে বোঝাতে চাই। অন্যকে বোঝানোর ক্ষেত্রেও আমরা যেই কিভাবে কথা বলতে হয়, অবস্থা বুঝে, মুক্তাজায় হাল বুঝে, আহ, পরিবেশ বুঝে, আমার সামনে যে ব্যক্তি আছে তার পরিবেশ পরিস্থিতি কি, সে কি এই মুহূর্তে মানসিকভাবে অসুস্থ কিনা, তার এই শব্দে মানে একটা কথা স্পষ্ট বোঝাতে চাচ্ছে কিন্তু শব্দ স্পষ্টভাবে বলতে পারতেছে না, এরকম অনেক সময় আমাদের সামনে হয়ে থাকে। এরকম হচ্ছে কিনা, তখন তার শব্দটাকে বুঝে নেওয়া। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, অনেক সময় আমি আমার ক্ষেত্রে যেটা হয়, অনেকেই যখন আমার কাছে কোনো টেক্সট করে বা আমার সাথে কোনো কথা বলতে আসে, বিশেষ করে টেক্সটের ব্যাপারে, লেখার ব্যাপারে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ফলো করি, অনেক সময় দেখা যায় শব্দ ব্যবহার, আমরা একটা শব্দ ব্যবহার করলাম, চাইলে অন্য একটা শব্দ ব্যবহার করা যেত। তাহলে মুরাদেফ শব্দ ব্যবহার না করে তিনি কেন এই শব্দ ব্যবহার করলেন? অথবা বসিন্নরের জায়গায় আপনার ডাসিন্নর হয়ে গিয়েছে, অথবা দর জায়গায় ধ হয়ে গিয়েছে, এ ধরনের পাশাপাশি শব্দ হয়ে যেতে পারে। তখন আমি যে চিন্তাটা করি যে দুই শব্দের দূরত্বটা কতটুকু, বা দুই যে বর্ণ আছে এই দুই বর্ণের দূরত্ব কতটুকু। এটা কি মানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা কি তার মানে কোনো ধরনের মানে ভুলবশত এখানে শব্দটা উঠেছে, এ ধরনের চিন্তা ফিকির করে দেন আমি তাকে বিচার করার চেষ্টা করি, আমি তার বিষয়টা বিবেচনা করার চেষ্টা করি যে এখানে তার ভুলে কিছু বলেছে নাকি এটা তার শুদ্ধতার সাথে বলেছে। এবং আমি বিশ্বাস করি যে আমরা যদি এখন থেকে এমন প্রতিটা ক্ষেত্রে যদি আমরা জাস্ট একটু চিন্তাশীল হই, একটু যদি ফিকির মন্দ হই, তাহলে দেখা যাবে আমাদের পারস্পরিক যে যোগাযোগ আছে, আমাদের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট সুন্দর ভূমিকা রাখবে অন্যের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে। যেমন আমাদের যে ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করে বা আমরা ছাত্রদেরকে বলি, অনেক সময় দেখা যায় লিখায় অথবা বলায় কিছুটা ভিন্নতা চলে আসে বা শব্দের পরিবর্তন হেরফের হয়ে যায়। আমরা চিন্তা করি ছেলেটা এত বড় বেয়াদব, এই শব্দটা বলতে পারলো। আমরা কিন্তু এই শব্দটা আমরা সরাসরি চিন্তা করি এবং বোঝার চেষ্টা করি যে ছাত্ররা কিভাবে বেয়াদবি করতে পারলো। অথচ আমরা যদি একটু ভিন্ন আঙ্গিকে দেখি, একটু এই পজিটিভ চিন্তায় দেখি যে ছাত্রটা এই শব্দটা কেন বললো, আসলে কি তার এখানে কি অন্য শব্দ সে জানে না, নাকি সে বুঝে না, নাকি ইচ্ছা করে বা কোনো কিছু করছে। এটা জাস্ট 1 সেকেন্ড আপনার লাগবে না চিন্তা করার জন্য। এটা যখন আমরা চিন্তা করব, আমাদের অবশ্যই সম্পর্কের উন্নয়ন এবং হলো একে অপরকে বোঝার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে আমি আশা করছি। আমরা এগুলো আরো বিস্তারিত সামনে দেখব। এটা গেল কমিউনিকেশনের প্রকারভেদ, যে ভার্বাল কমিউনিকেশন যেটা আমি বলেছি, নন ভার্বাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন, লিসেনিং কমিউনিকেশন, এই প্রত্যেকটাই আমরা দেখলাম। আত্তাওয়াসুলুল কিতাবিয়্যু লফজিয়্যু, গায়রুল লফজিয়্যু, যেগুলো আছে প্রত্যেকটাই এখানে মুখ্য উদ্দেশ্য। এবং প্রত্যেকটার ক্ষেত্রে যখন আমরা একটু খেয়াল রাখবো, আমাদের জীবন, আমাদের চারপাশ, আমাদের সমাজ, আমাদের ঘরোয়া সম্পর্ক, আমাদের কর্মক্ষেত্রের সম্পর্ক, শিক্ষার পরিবেশ, সমস্ত জায়গাতে আমাদের এমন হৃদ্যতা তৈরি হবে যেটা আহ, সহজে সেটা ভাঙার মতো না। এই যে কখনো কখনো আপনার ভাষার কারণে, আপনার শব্দের বাচনভঙ্গির কারণে আপনার সামনের মানুষটা আপনার প্রতি আন্তরিক হতে পারে, যেটা গতকালকে আপনাদেরকে আমি বলেছিলাম, আমরা মুজাকারা করেছিলাম যে শুধুমাত্র এই এই মাহারাতুল ইত্তিসালের কারণে শত্রুও কখনো কখনো আপনার কথা শুনতে বাধ্য হয়। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। শুধুমাত্র আজকের ক্লাস করে যে আমরা কমিউনিকেশনের এই ক্লাস শেষ করে ফেলেছি বিষয়টা এমন হবে না, বরং আপনাদের প্রতি আমার যেই আবেদন থাকবে যে কমিউনিকেশনের উপর, অর্থাৎ আমরা যারা কমি উলামায়ে কেরাম, আমাদের দর্সের বাহিরে অনেক কিছু আমাদের কম জানা হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কোর্স আছে, ফ্রি কোর্স আছে, ইউটিউবে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটা আমরা করার চেষ্টা করব। আমি প্রয়োজনে এই দুই একটা লিংক আমি গ্রুপে দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা যদি শুনেন আপনাদের অনেক বেশি উপকার হবে ইনশাল্লাহ। আচ্ছা, কিছু পরিস্থিতি, গুরুত্বপূর্ণ পরিস্থিতি যেখানে আমাদের কার্যকর যোগাযোগ দক্ষতাটা অপরিহার্য হয়, সেই পরিস্থিতিগুলো কি? 1 নম্বর হলো চাকরির সাক্ষাৎকার। আপনি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, আমরা অধিকাংশই অধিকাংশই হলাম আমরা
চাকরিজীবী, আমরা খেদমত করি। কিছু মানুষ আছি আমরা যারা নিজের স্বতন্ত্র প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত আছি। প্রত্যেকের জন্য এটা উপকারী। যে চাকরির সাক্ষাৎকারের ক্ষেত্রে আমি অন্য একটা শুনবো এবং অন্য আমাকে শোনাবে। বিশেষ করে আমি আমার ক্ষেত্রে যদি বলি, অর্থাৎ আমরা যারা ইন্টারভিউ দেই, আমরা যারা সাক্ষাৎকার দিই, তাদের ক্ষেত্রে কি, যে যখন আপনার যোগাযোগ দক্ষতাটা ভালো থাকবে, তখন কিন্তু আপনার আমরা যখন এই কথার যে এই যোগাযোগ দক্ষতাটা আছে, এটা যখন আমাদের থাকবে, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের শরীর কাঁপবে না, আমাদের হাত পা কাঁপুনি উঠবে না, এবং আমরা সহজেই তার উত্তরগুলো দিয়ে কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে তাদের সাথে আমি কথা বলে কিন্তু চলে আসতে পারবো। এবং এই পরিস্থিতি বুঝে কথা সংক্ষিপ্ত করব না দীর্ঘায়িত করব, এটাও আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। ফলে দেখা যাবে আমার কিন্তু যে কোনো চাকরির ক্ষেত্রে এটা এই পজিটিভ হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষাক্ষেত্রে আমরা যারা শিক্ষক এবং শিক্ষার্থী আছি, তাদের মধ্যে আমরা যেই পাঠদান করে থাকি, এই পাঠদান আমি নিজে বোঝানোর ক্ষেত্রে, পড়া বোঝানোর ক্ষেত্রে, এবং আমার সামনের যে শিক্ষার্থী আছে তার পড়া বোঝার ক্ষেত্রেও আমাদের এই যোগাযোগ দক্ষতাটা অপরিহার্য। আমরা কিন্তু এটা আমরা যদি এমনটা চিন্তা করি যোগাযোগের ক্ষেত্রে, যে আমরা শুধুমাত্র অন্য একটা শুনে বোঝা কিংবা আমি আমারটা তাদেরকে বোঝানো শুধু এটুকু সীমাবদ্ধ, তাহলে কিন্তু এটা আমাদের নিতান্তই ভুল হবে। বরং এখানে যোগাযোগ দক্ষতার মানে হলো কিভাবে কথা বলতে হয়, কোথায় কোন ভাষায় কথা বলতে হবে, কথা কখন সংক্ষিপ্ত করতে হবে, এই ধরনের বিস্তারিত আলাপ আলোচনা আমাদের জানা থাকতে হবে। তাহলে কেবল যোগাযোগ দক্ষতাটার উপর আমরা দক্ষ হতে পারবো। এই আল ইত্তেসাল স্বতন্ত্র একটা ফোন, স্বতন্ত্র একটা ফোন। এই ফোনের উপর যারা দক্ষ, তারা অবশ্যই ভালো কিছু পৃথিবীতে করেছে এবং এখনো করছে। কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কি করতে হয়, আমরা একটা মিটিং এ যাই, বা আমরা অন্যকে দিক নির্দেশনা দিতে যাই, অথবা আমাদের একটা দলবদ্ধ বা টিম ওয়ার্ক আমাদের করতে হয়, এবং আমরা নেতৃত্ব প্রদান করি। এই সমস্ত জায়গাগুলোতে এই যোগাযোগ দক্ষতাটা আপনাকে সবার সবার চেয়ে এগিয়ে রাখবে। পারিবারিক সমস্যা সমাধান, আপনার যখন যোগাযোগ দক্ষতা থাকবে, অর্থাৎ আপনি কাকে কোন কথা বলে এই এই আকৃষ্ট করবেন, কাউকে দমিয়ে রাখবেন, এই ব্যাপারগুলো যখন আপনার জানা থাকবে, শব্দের ফুল ঝুরি আপনার কাছে থাকবে, তখন কিন্তু আপনি অন্যের কথাটা বুঝে তার প্রতি সংবেদনশীল হওয়া, তার প্রতি সহানুভূতিশীল হওয়া, এই বিষয়গুলো আপনি করতে পারবেন। কমিউনিকেশনের মধ্যে কতগুলো বিষয় আছে, আমরা সামনে আরো বিষয়গুলো দেখব। যখন দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেই ভুলটাকে দূর করার সুযোগ থাকবে। আর যদি এই ব্যাপারটা আমাদের কম জানা থাকে, তখন কিন্তু আসলে আমার সামনের মানুষটাও রাগ করলো, আমিও রাগ করলাম, এবার যা হওয়ার হয়ে গেল। একজনের ঘরের দরজা বন্ধ করে দিল, আরেকজন ঘর থেকে বের হয়ে গেল, একজনের ফোনের সুইচ অফ করে দিল, আরেকজনের ফোনেই দিল না, খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজনই বোধ করলো না। আবার দুজনে একে অপরের জন্য কি করলো, চিন্তা টেনশন সবকিছু মনের ভিতরে পুষে রাখলো। তাহলে এই যে ভুল বুঝাবুঝিটা, এটা কিন্তু দূর হয়ে যাবে আপনার এই কমিউনিকেশন দক্ষতার কারণে। এবং এটার ফলে ভুল বুঝাবুঝি দূর হবে, এবং হলো এবং হলো এই সম্পর্কগুলো আমাদের দৃঢ় হবে। আমরা যখন জনসম্মুখে বক্তব্য দিতে যাই, আমরা যখন জনসম্মুখে বক্তব্য দিতে যাই, তখন এই যোগাযোগ দক্ষতার ফলে আমাদের আওয়াজগুলো স্পষ্ট হবে, আমাদের উচ্চারণগুলো স্পষ্ট হবে, আমাদের চোখের যোগাযোগগুলো সুন্দর হবে, আমাদের যে আত্মপ্রকাশ, অন্যের সাথে যে আত্মপ্রকাশটা আমরা করি, সেটাও কিন্তু সুন্দর হবে। আর যদি এই স্কিলটা আমার আপনার না থাকে, তখন দেখা যাবে যে আমরা বক্তৃতা দিচ্ছি বা কারোর সাথে কথা বলছি, অথবা মনে করেন আমরা কোনো ইন্টারভিউ টেবিলে আছি, গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আছি, তখন দেখা যাবে আমরা এমন ভাবে হাবভাব করছি, আমরা এমন ভাবে অঙ্গভঙ্গি, হাত পা নাড়াচ্ছি, মানে চোখকে আড়মুড় করছি, যেটা আসলে দৃষ্টিকটু। এই দৃষ্টিকটুতার কারণে দেখেন আজকে আমাদেরকে, যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড বলেন, গভর্নমেন্ট সরকারি বলেন, বা বিভিন্ন ধরনের এই ইউরোপিয়ান কৃষ্টি কালচারে যারা শিক্ষিত, তারা আমাদেরকে কেন হেয় প্রতিপন্ন করে, এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? এটা কিন্তু আসলে চিন্তার বিষয়। তারা কি শুধুমাত্র আমাদের শিক্ষার কারণে আমাদেরকে নিচু ফেলে রেখেছে? না, তারা শুধুমাত্র শিক্ষার কারণে আমাদেরকে দূরে ঠেলে দেয় না, বরং এটা চ্যালেঞ্জের সাথে তারা বলতে পারে যে শিক্ষার ক্ষেত্রে আমরা, অর্থাৎ কওমি উলামায়ে কেরাম, মুসলমানরা সবার চেয়ে এগিয়ে। কিন্তু তারা একটা বিষয়ে জানে, যে তাদের ভিতরে ম্যানার্স কম। তারা ম্যানার্স শব্দ বলে, ম্যানার্স মানে হলো
কোথায় কিভাবে কোন কথা বলতে হয় এবং কোথায় কিভাবে অঙ্গভঙ্গি করতে হয়। তারা বুঝে যে কমার্শিয়াল ব্যবহার, কমার্শিয়াল ব্যবহার আমরা জানি না, তারা মনে করে এটা। কিন্তু আমরা যে তাদের চেয়েও ভালো জানি, এটা আমরা প্রকাশ করতে পারি না। আমরা জানি অনেক কিছু, আমরা বুঝেও অনেক কিছু, কিন্তু সেটা আমরা প্রকাশ করতে পারি না। এই প্রকাশের জন্যই এই কোর্সগুলো আমাদের এই উপকারে আসে। কোর্সগুলোতে অংশগ্রহণ করতে হয় এবং খুঁজে খুঁজে সমস্যাগুলোকে বের করে এটা সমাধান করতে হয়। আজকের এই ক্লাস থেকে আমরা আমি বলেছিলাম যে আমরা খাতা কলম নিয়ে বসবো, যে আমার আলোচনার ফাঁকে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পুরো জীবনকে এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পরে দেখেন যে আমার কথার সাথে আপনার কোথায় বৈপরীত্য হচ্ছে, কোথায় আপনার সমস্যা হচ্ছে, যে কোন কথার কারণে কার সাথে সমস্যা হয়েছে। আপনি এই সমস্যাগুলো আজকে নোট করেন। নোট করে করে আপনি পরবর্তীতে নিজে এটা সমস্যা সমাধানের চেষ্টা করেন। যদি দেখেন নিজে সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, নির্দ্বিধায় আপনি আমার কাছে বলতে পারেন, এবং শতভাগ নিরাপত্তার সাথে আপনি বলতে পারেন। সেই সমস্যা সমাধানের জন্য যেটুকু সাপোর্ট আপনাদের প্রয়োজন, এর সর্বোচ্চটুকু আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বশেষ হলো নেগোসিয়েশন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, দরদাম বা চুক্তি করা। আমরা যখন দোকানে যাই কোনো একটা পণ্য কেনার জন্য, কোনো একটা বই কেনার জন্য, বা পাঞ্জাবির কাপড় বা কোনো একটা কিছু কেনার জন্য যাই, বা অন্যের সাথে যখন আমরা চুক্তি করতে যাই, যদি এই যোগাযোগ দক্ষতা আমার আপনার না থাকে, সর্ব জায়গায় কিন্তু আপনি হেরে আসবো। কিভাবে হেরে আসবো দেখেন, আপনি গেলেন বা আমি গেলাম একটা দোকানে, যাওয়ার পরে বলতেছে যে ভাই, আপনি শুধু হুজুর দেখে আমি কিন্তু 5 টাকা কমাই দিছি, আপনি হুজুর মানুষ, এজন্য আপনার প্রতি আমার অনেক দরদ, আমি হুজুর মানুষ। আমি আন্তরিকভাবে দুঃখিত, নেটের কারণে আমাকে বের করে দিয়েছিল। এখন আশা আশা করছি সকলে শুনতে পাচ্ছেন, এবং আমার এখানেও ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমার নেটের সমস্যার কারণে একটু প্রবলেম হয়েছিল। ঠিক আছে, তাহলে নেগোসিয়েশন, আমরা যখন দোকানে যাই আমাদেরকে কিন্তু বলে যে এই, আপনি হুজুর মানুষ, আমি হুজুরদেরকে ভালোবাসি, এজন্য আপনার জন্য আমি 10 টাকা ছাড় দিচ্ছি। আসলে কি তাই? না, বিষয়টা এমন না, বরং আপনাকে সে সহজে ব্ল্যাকমেল করার জন্য কিন্তু আপনার সাথে এই কথাটা বলে। তো এই কথাটা বলার কারণে আমরা সহজে বুঝে যাই আসলে ব্যক্তিটা অনেক ভালো, কারণ আমরা যেহেতু এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আমাদের ভিতরে উম্মার প্রতি যথেষ্ট দরদ আছে, এবং মানুষের অল্প কথায় আমরা অনেক কিছু বিশ্বাস করে ফেলি। কিন্তু যখন আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের হানাফি ভাই, আমাদের কওমি ক্লাবের এই ঢাকা জেলার অ্যাম্বাসেডর, ওনার মাদ্রাসার শিক্ষক সহ সকলে উপস্থিত আছে। আল্লাহ তাআলা সকলকেই বারাকা দান করুন এবং কল্যাণ দান করুন। আচ্ছা, তাহলে বলতেছিলাম এই এই ফাঁদে যখন আমরা পড়ে যাই, তখন কিন্তু আমাদের পকেট থেকে টাকা খসে যায়। যেটার দাম 200 টাকা, এটা আমাদের 250 টাকা দিয়ে নিতে হয়। কিন্তু যখন আপনি এই যোগাযোগ দক্ষতাটা থাকবে, অর্থাৎ আপনি নেগোসিয়েশন দক্ষতা থাকবে, কমিউনিকেশন স্কিলটা থাকবে, আল ইত্তিসাল থাকবে আপনার কাছে, তখন আপনি তার সাথে কিন্তু তার কথার ধাঁচ বুঝে আপনি তাকে পাল্টা আবার দামাদামি করতে পারবেন। আপনি চুক্তির ক্ষেত্রেও অনেক সময় দেখা যাবে যে আপনাকে একটা কিছু বলছে, আপনি চিন্তা করলেন ঠিক আছে, তার এমন কষ্ট হবে, ওরকম হবে, তাহলে ঠিক আছে আমি মেনে নেই। না, যখনই এই চিন্তা করবেন, তখনই মনে করতে হবে যে আপনি হেরে গেছেন। বরং চিন্তা করতে হবে যে সে কি আসলে এই কথা দিয়ে আমাকে কোনো এই বিপদে ফেলতে চাচ্ছে, আমাকে কাবু করতে চাচ্ছে, না কি করতে চাচ্ছে। এটা আমার আপনার যখন বুঝতে পারবো, তখনই কিন্তু আসলে এই তার সমস্যাগুলো আমি দূর করতে পারবো। তো সেই ক্ষেত্রে যোগাযোগ দক্ষতাটা এখানেও যথেষ্ট সুন্দর ভূমিকা রাখে। আমার মনে আছে একবার এই একজন অনেক প্রবীণ একজন ব্যক্তি, এটা সম্পর্কে আমার আত্মীয় হয়। তো তখন আমি আরো অনেক ছোট। তো ছোট থাকার ফলে দেখা গেছে উনি আমাকে একটা গালি দিয়েছিল, যে গালিটা আমার পছন্দ হয়নি। তো ওনাকে আমি বলেছিলাম যে এই থাবড়া দিয়ে গালের দাঁত সব ফেলে দিব। তো এটা বলার পরে তার প্রচন্ড মাইন্ডে লেগেছিল। উনি আমার চেয়ে আরো মিনিমাম 30 বছরের বড় এরকম হবে, খুবই প্রবীণ মানুষ, সম্মানিত মানুষ। কিন্তু তখন তো ছোটবেলায় সবারই একটু রক্ত গরম থাকে। তো ফলে আমি এটা করে ফেলার কারণে উনি
এই সারা গ্রামে যাচ্ছেন আর সবার কাছে বলছেন যে অমুকে আমাকে এই কথাটা বলতে পারলো, এটা কিভাবে বলতে পারলো। তো একদিকে আমি চিন্তা করলাম যে আমার যে উদ্দেশ্য ছিল এটাও হাসিল হয়ে গেল, এবং উনি আমার নিজের মার্কেটিংটা করে দিল। কিন্তু পরবর্তীতে আবার সাথে সাথে আমি আবার তার কাছে গিয়া এই ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার পরে ওনার এক ছেলে আমাকে বললো যে ভাই আপনি তো বড় নাট্যকার। কেন নাট্যকার? যে আপনি এই দিক দিয়ে মারলেন, এই দিক দিয়ে মারলেন, এখন না পারতেছে আমরা ওইটা সইতে, আর না পারতেছে এখন আপনার সাথে সম্পর্ক বাদ দিতে। তো বিষয়টা হলো এরকম যে যখন আমরা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝবো, বোঝার ফলে কিন্তু সহজেই যে কোনো পরিবেশ পরিস্থিতি বা মুক্তাদায় হাল আমরা সহজে এটা ম্যানেজ করতে পারবো। এভাবে এই আমাদের যে অভিভাবক আছে, অভিভাবকরা এসেও কিন্তু অনেক সময় এই ধরনের এই সমস্যা তৈরি করে। তখনও কিন্তু তাদের সাথে আমরা মাথা ঠান্ডা করে, তার ভাষা বুঝে, তাকে আমরা শুনে, তাকে আমরা সমাধান দিতে পারবো। এই যে তাকে শোনার যেই অবস্থানটা, এটা আমাদের মধ্যে অনেক অনুপস্থিত, যেটা আমরা সামনে অ্যাক্টিভ লিসেনিং এর মধ্যে আমরা পড়বো। আচ্ছা, এই পর্যন্ত যেটুকু আমি বললাম, আপনাদের মধ্যে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা আমাকে একটু চ্যাট বক্সে একটু জানাবেন। আমাকে একটু চ্যাট বক্সে লিখতে পারেন যে আপনাদের সাথে এই ধরনের কোনো পরিবেশ তৈরি হয়েছে কিনা বা হয় কিনা আদৌ। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। আমাদের এই যে যোগাযোগ দক্ষতা বা আমরা অন্যের সাথে যে যোগাযোগ করব, এই যোগাযোগের মধ্যে কি ধরনের সমস্যা আছে? আওয়া ইকুত তাওয়াসুলিল ফাআল, ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকরী যোগাযোগ দক্ষতায় আমাদের কি কি সমস্যা তৈরি হতে পারে। এটা মোটামুটি অনেকটাই আপনাদের সাথে আলাপ আলোচনা আমরা করে ফেলেছি। এরপরে এখানে কিছু বিষয়, যেমন একটা হলো আল আওয়া ইকুল জাসাদিয়া, ফিজিক্যাল ব্যারিয়ার্স, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধকতা। শারীরিক প্রতিবন্ধকতা কি? যেমন মনে করেন সবে মাত্রই যেটা হলো, আমার নেটের কারণে আপনাদের থেকে কয়েক সেকেন্ডের জন্য আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। এটা হলো একটা পরিবেশগত এই প্রতিবন্ধকতা। ইন্টারনেট আমার কাছ থেকে চলে গেল। আবার অনেক সময় ইন্টারনেটের কারণে আপনার সাথে আমার কথা বোঝা যাবে না। অনেক সময় আমি যার সাথে কথা বলতেছি তার পাশে এত বেশি আওয়াজ, তার আওয়াজের কারণে তার শব্দ কথা কিছুই বুঝতে পারতেছি না, অথবা আমার ভাবটা তাকে আমি বুঝাতে পারতেছি না। ফলে এখানে কিন্তু পরিবেশগত ভাবে একটা মারাত্মক সমস্যা তৈরি হয়, একে অপরের সাথে যোগাযোগ তখন বিচ্ছিন্ন হয়। খারাপ প্রযুক্তি যেমন ইন্টারনেট, ফোন মাত্র হলো দূরত্ব, যে একজন আমার সাথে আমার থেকে অনেক দূরে আছে। ধরেন আমরা আমরা যারা মাদ্রাসায় থাকি সাধারণত অনেক সময় আমরা ছাত্ররা দূরে থাকলে আমরা একটু জোরে ডাক দিয়ে বলি। যেমন একটা আমরা এক দরজার সামনে আছি, ছাত্র আছে অনেক দূরে, এখান থেকে আমরা তাকে ডাক দিয়ে বলার চেষ্টা করি। তখন কিন্তু অনেক সময় একটা কথা আমার কয়েকবার বলতে হয়, একটা কথা আমার কয়েকবার বলতে হয়। তো কয়েকবার বলার পরে দেখা যায় কেন বলতে হয়, এই যে আমি দূর থেকে কথাটা বলতেছি, আমার আওয়াজটা তার পর্যন্ত স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। শোনা না যাওয়ার কারণে কিন্তু আমাদের এখানে প্রতিবন্ধকতাটা তৈরি হয়, প্রতিবন্ধকতা তৈরি হয়। এই জায়গাতেও আমাদের খেয়াল রাখতে হবে যে যখন আমরা কথা বলতেছি, তখন আমার সামনের মানুষটা কোন কারণে আমার কথাটা বুঝতে পারতেছে না, অথবা আমি তার কি কারণে কথাটা বুঝতে পারতেছি না। এটা যখন আমরা খুঁজে বের করবো তখন কিন্তু আমাদের এটা সহজ হবে। যেমন আমরা বুঝবো যে দূরত্বটা, তখন আমি নিজে প্রয়োজনে তার কাছে গিয়ে কথা বলবো। দূরত্ব যদি সমস্যা হয়, আমি তার কাছে গিয়ে কথা বলবো, অথবা তাকে বলবো যে ঠিক আছে তুমি একটু কাছে এসে কথা বলো, দূর থেকে কথা বোঝা যাবে না। যদি প্রযুক্তি খারাপ হয়, আমরা নিশ্চিত জানি, তখন আমরা আগে থেকে এটা এই প্রযুক্তি সমস্যার সমাধান করে নিব। যদি পরিবেশগত, যেমন এই কোনো ধরনের আওয়াজের কারণে বা কোনো হট্টগোলের কারণে বোঝার বা সম্ভাবনা কম থাকে, তখন আমরা সেই পরিবেশটা থেকে দূরে গিয়ে কথা বলবো, অথবা ওই সমস্যাটা দূর হলে তারপরে গিয়ে আমরা কথা বলবো। 2 নম্বর হলো আল আওয়াইকুন নাফসিয়া, সাইকোলজিক্যাল ভেরিয়ার্স, যেটা মানসিক প্রতিবন্ধকতা। মানসিক প্রতিবন্ধকতাগুলো কি? মানসিক চাপ বা উদ্বেগ, মানসিক চাপ বা মানসিক চাপে কি আছে? মানসিক চাপে আছে, মনে করেন আমি আপনি যার সাথে কথা বলতেছি, তিনি প্রচন্ড মানসিক চাপে আছেন। তার কোনো একটা বিপদ হয়েছে, অথবা তার কোনো কিছু হারিয়েছে, অথবা কোনো না কোনো কারণে তিনি মারাত্মক চাপে আছেন। দায়িত্বের কারণে হইতে পারে, অনেক দায়িত্ব তার কাঁধে,
দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে, এই জন্য অনেক ধরনের চাপ আছে, কিন্তু আমি আপনি গিয়া তার সাথে আমরা খুশ গল্প শুরু করলাম, তখন কিন্তু সে আমার আপনার কথাগুলো নিতে পারবে না। তার ভিতরে একটা উদ্বেগ কাজ করতেছে যে সামনে এক বড় একটা কাজ, এটা কিভাবে করবে সে বুঝতে পারতেছে না। ওই সময় গিয়ে আমি তাকে ডিস্টার্ব করা শুরু করলাম যে ভাই, আমি এই কাজটা করতে যাচ্ছি, কিভাবে করব আমাকে একটু বলে দেন। বা এই ধরনের বিভিন্ন রকমের এই পরিস্থিতির কারণে আমরা কিন্তু আসলে কথোপকথনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আশা করছি এই পরিবেশগুলো আপনার সাথেও হয়েছে, যে আপনি প্রচন্ড উদ্বেগে আছেন, আপনি মানসিক চাপে আছেন, এর মধ্যে একজন এসে বলতেছে, ছাত্র এসে বলতেছে, হুজুর আমার একটু পরামর্শ দেন। আরে ভাই, আমি তো আমার মানসিক চাপে মরে যেতেছি ভাই, তোমার পরামর্শ দিব কখন? একটু পরে এসো। তো এই যে সমস্যাগুলো তৈরি হয়, আবার আমার সাথে হইতে পারে, এটা আপনার সাথে হতে পারে, আমরা বলছি তখনও হইতে পারে, বা অন্য কেউ এসে আমার এই পরিস্থিতিতে আমাকে বলতেছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কথা বলার আগে আমরা যার সাথে কথা বলতেছি তিনি কি স্বাভাবিক আছেন কিনা, আগে আমার দেখে বুঝতে হবে। দ্বিতীয়ত তার কাছ থেকে অনুমতি চাওয়া, যে ভাই বা স্যার বা যেই হোক, ইভেন নিজের স্ত্রীর সাথেও যদি এই ধরনের কোনো সমস্যার কারণে কথা বলতে হয়, কোনো সমস্যার কারণে আগে তাকে বোঝা যায় সে কোন পরিস্থিতিতে আছে। ছাত্রের সাথে কথা বলার আগে চিন্তা করা কোন পরিস্থিতিতে আছে। তারপর যখন আমরা কথা বলবো, আমাদের কথাগুলো ইফেক্টিভ হবে, আমাদের কথাগুলো কার্যকরী হবে। পূর্ব ধারণা বা বিশ্বাস, যে এমন অনেক সময় হয় আমরা কি করি, যে আমাদের ছাত্রদের ব্যাপারে সবচেয়ে বেশি যেটা হয়, যে আমরা শিক্ষকরা পরস্পরে যখন আলাপ আলোচনা করি, যে অমুক ছাত্র তো এরকম এরকম বেয়াদবি করছে, ক্লাসের মধ্যে এমন এমন করে, অনেক সময় কিন্তু শত্রুতাপন্ন হয়েও, বা এটা কি কি বলে, উম হিংসাগত ভাবে, যে অন্যকে দেখতে পারে না, বা তার কোনো ভালো গুণের কারণে, বা ভালো একজন শিক্ষকের সাথে একজন ছাত্রের সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য অনেক সময় দেখতে পারে না। এ ধরনের পরিবেশ আপনাদের সাথে হয়নি আমার মনে হয়, কারণ আপনাদের ছাত্ররাও ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা তো নুরুন আলা নূর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। এ ধরনের হয় না, আর যদি হয়ে থাকে আমাকে চ্যাট বক্সে জানাতে পারে। তো এর ফলে কিন্তু এই যে একটা বিশ্বাস আরেকজন শিক্ষক আমার কানে এসে ঢাললো, ওই ছাত্রকে এরপর থেকে যতবার আমি দেখব, ততবার আমার কাছে এই মনে হবে যে তার ভিতরে তো সমস্যা আছে, সে যত কথা বলবে আমার কাছে বিশ্বাস যোগ্য হবে না। এরকম আমাদের বন্ধু বান্ধবদের ক্ষেত্রে হতে পারে, আমাদের সহকর্মীদের ব্যাপারে হতে পারে। এটা বিশেষ করে এই আপনার এই ঘরের মধ্যে বেশি হয়, বউ শাশুড়ির মধ্যে বেশি হয়, বোন বোনের মধ্যে হয়, এ ধরনের আত্মীয়তার মধ্যে বেশি হয়, যে এরকম এসে একজন আরেকজনের কান পড়া দেয়, অথচ পুরোটাই মিথ্যা, কিন্তু মিথ্যা হইলেও যে আমি শুনে ফেলছি, এই আমার পূর্ব ধারণা কিংবা যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে আর সামনের মানুষটাকে আমি আর আসলে বিশ্বাস করতে পারি না। আমার কাছে মনে হয় যে সে আমার সাথে হটকারিতা করছে, আমার সাথে সে মিথ্যা বলছে। আত্মবিশ্বাসের অভাব, যে অনেক সময় দেখা যায় আমরা এই কথা বলতেছে, অথবা আমার সামনে যে ব্যক্তিরা কথা বলতেছে আমতা আমতা করতেছে, আমতা আমতা করার ফলে সে কিন্তু তার কথাটাকে গুছিয়ে বলতে পারতেছে না। আমাদের অনেক সময় হয় যে আমরা মুহতামিম সাহেবের কাছে গেছি, বা আমরা কমিটির সাথে কাছে গেছি, গতকালকে আমি যেমনটা বললাম, যাওয়ার পরে তাদের সাথে আমি কথা বলতে গিয়ে আমরা আমতা আমতা করতেছি, তার সাথে আমি কথাটা স্পষ্টভাবে বলতে পারতেছি না। ফলে হলো কি, কমিটি কিংবা মুহতামিম কেউই কিন্তু আমাকে আপনাকে আর ভালোভাবে বুঝতে পারলো না। কেন? আমার আপনার মানসিক প্রতিবন্ধকতার কারণে, আমার আত্মবিশ্বাসের অভাবের কারণে। তো এই জায়গাগুলোতে যখন আমরা যাব, যখন আমরা কথা বলতে যাব, তখন আমরা চিন্তা করব, যে আসলে আমাদের যেই পরিবেশের কথা বলতেছি, এটা কি 100% ঠিক আছে কিনা। আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা বোঝার জন্য এবং বোঝানোর জন্য উভয়টার পরিবেশ ঠিক আছে কিনা। তাহলে আমরা যে কোনো পরিবেশে কথা বলে, যে কোনো পরিস্থিতিতে কথা বলে আমাদের নিজেদের উদ্দেশ্য অর্জন করে আমরা ফিরবো ইনশাল্লাহ। 3 নাম্বার হলো ভাষাগত সমস্যা, আল আওয়াইকুল লুগভিয়া, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স। ভাষাগত প্রতিবন্ধকতাগুলো কি? যেমন মনে করেন এই জার্গন বা টেকনিক্যাল শব্দ। জার্গন মানে হলো যে এক বিশেষ শব্দ, যেমন মনে করেন ডাক্তারদের বিশেষ এই শব্দ থাকে, তাদের পরিভাষা থাকে, ইস্তেলাহাত। আমাদের আরবি অনেক ইস্তেলাহাত থাকে, বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন সমাজের, বিভিন্ন রাষ্ট্রের, বিভিন্ন সংস্কৃতির অনেক ধরনের পরিভাষা থাকে, যেটা আমরা অনেক সময় বুঝি না বা বুঝতে পারি না। এখন সেই শব্দ যদি আমার আপনার কাছে এসে বলে, যেমন মনে করেন আমরাই যদি একজন যে ব্যক্তি ইংলিশ জানে, তার আরবি ভাষার সাথে সাথে কোনো সম্পর্ক নেই, তাকে যদি আমরা গিয়ে বলি আল্লাহ ভিয়ে কি, তাকে কি জীবনে কখনো আমরা বুঝাতে পারবো যে ভাই ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার কি, আমাকে বলেন? কখনোই কিন্তু তাকে আমি বুঝাতে পারবো না। কেন? আমার যে শব্দ এটার সাথে সে পরিচিত না। কিন্তু যদি তাকে আবার বলেন যে ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার, সে দেখবেন দুমধাম করে আপনাকে অনেক কিছু বলে দিয়েছে।
এটা এটা হয় কখন? যে আমরা অনেক কিছু জানি, আমরা অনেক কিছু বুঝি, অনেক দক্ষ, তারপরেও কিন্তু আমাদের এই সমস্যাগুলা তৈরি হয়। শব্দগত এই শব্দগত এই সমস্যাগুলো হয়। ভাষা জানার সীমাবদ্ধতা, এই যে এখন যেটা উদাহরণ দিলাম, এটা ভাষা জানার সমস্যা। আপনার টেকনিক্যাল শব্দের মধ্যে আরো আপনি আনতে পারেন, যেমন মনে করেন ডাক্তারি অনেক শব্দ আছে, যেমন ইউসিজি, ডায়ালিসিস, এ ধরনের অনেক ধরনের শব্দ, মানে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল অনেক শব্দ আছে, কঠিন কঠিন শব্দ আছে, যে শব্দগুলো আসলে আমরা অনেক সময় বুঝি না। সেই শব্দগুলো আমাদের সামনে বা আমাদের অভিভাবকদের সামনে ডাক্তাররা বা ইঞ্জিনিয়াররা অনেক সময় বললে আমরা এটা আসলে নিতে পারি না, এবং এটা পরবর্তীতে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের বুঝতে হয়। অস্পষ্ট বা বিভ্রান্তিকর শব্দ, যে অনেক সময় আমরা কথা বলি, কথা বলার পরে এই একটা শব্দের জায়গায় আমরা অন্য শব্দ বলে ফেলি, বা আমরা কথাটা স্পষ্ট ভাবে বলি, এমন ভাবে বলি যেটা বুঝতে পারে না। যেমন মনে করেন এই এই একজন আরেকজনের অনুবাদক, ট্রান্সলেটর, ট্রান্সলেটর, যেটাকে ইংলিশে বলে ট্রান্সলেটর। এখন ওই ব্যক্তি যদি এই অন্যকে বলে যে আম ট্রান্সজেন্ডার, ট্রান্সলেটর ট্রান্সজেন্ডার, দুইটা কিন্তু কাছাকাছি শব্দ। তো তার ভাষাগত তার জবানের কারণে, জড়তার কারণে সে ট্রান্সলেটরে সে বলতেছে ট্রান্সজেন্ডার। তখন সামনের যে মানুষটা, ওই মানুষটা ওকে মাইট দেওয়া ব্যতীত আর কিছু করবে? করবে না। এই যে অস্পষ্টতা, এগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে, এবং বলার আগে চিন্তা করতে হবে যেন এটা আমরা বুঝতে পারি। আল আওয়াইকুস সাকাফিয়া, সাংস্কৃতিক প্রতিবন্ধকতা, কালচারাল ব্যারিয়ার্স, এটা কি? সরাসরি বনাম পরোক্ষ শৈলী। যে ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখা যায় যে, যেমন মনে করেন আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যেই প্রত্যেকেরই সংস্কৃতিগত অনেক পরিবর্তন আছে, ভাষাগত পরিবর্তন আছে। ভাষাগত পরিবর্তন, যেমন মনে করেন আমাদের এখানে চিটাগং এর ভাইরা আছেন, আমাদের এখানে খুলনার ভাইরা আছেন, আমাদের এখানে সিলেটের ভাই আছেন, আমাদের এখানে ঢাকার ভাই আছেন, বিভিন্ন জায়গার ভাই আছেন। প্রত্যেকের সংস্কৃতি কি আমাদের কাছে এক? এক না। যেমন মনে করেন এই এটা যদি আমরা আরো এই এই সুনির্দিষ্টভাবে বলি, যে অনেক অনেক ব্যক্তি আছে যারা সরাসরি বলতে পছন্দ করে। যেমন আপনার আমেরিকানরা আছে, এই আমেরিকার সাইড যেগুলো আছে, এগুলো তারা সরাসরি না করে দেয়, একদম স্পষ্ট। আপনার কাজ পছন্দ হয় না, ভাই তোমার কাজ এটা আমার পছন্দ হয় না, আমি আমি এটা করতে পারবো না, বা তুমি এটা করতে পারবে না, স্পষ্ট ভাবে পছন্দ না করে দেয়। কিন্তু আমরা যারা বাঙালি আছি বা জাপানিজ যারা আছে, তারা কিন্তু আসলে এটা সরাসরি না করে না। তারা কি করে? তারা ভদ্রতা দেখাইতে গিয়ে প্রথমে বলে যে, ভাই আপনার এটা অনেক সুন্দর, আপনার এটা খুবই আমার পছন্দ হয়েছে, কিন্তু আমাদের আর একটু ভেবে দেখতে হবে। ভেবে দেখাটাই কিন্তু আসলে তার এটা গ্রহণ না করার একটা উছিলা। আমরা এটা মার্জিত ভাষায় বলার জন্য আসলে এটা করি। তো এই ধরনের সাংস্কৃতিক প্রতিবন্ধকতায় কিন্তু আমাদের অনেক সময় পড়তে হয়। ভিন্ন অঙ্গভঙ্গি ও দৃষ্টিভঙ্গি, আমাদের অনেক সময় যে সাংস্কৃতিক ভাবে, যেমন মনে করেন আপনি যদি যেমন সিলেটের উদাহরণটা আমাদের দেশে অনেক সময় বলা হয়, যে এক দেশের গালি আরেক দেশের বুলি, এই শব্দটা সাধারণত বলা হয়। এখন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এখনকার পরিস্থিতি আমি জানি না। যদি আমাদের সিলেটের কোনো ভাই থাকেন, আমাদেরকে অবশ্যই জানাবেন যে বিষয়টা আসলে কতটুকু সত্য। যে আমরা ঢাকাতে যারা বলি যে, ভাই আমার একটা পুরি দেন খাবো, তো এটা যদি সেম সিলেটে গিয়ে বলি, তখন নাকি এটা মানে দৌড়ের উপর থাকতে হয়। কারণ হলো তাদের ভাষায় পরিমাণে হলো এই মহিলা মানুষ, আমাদের ভাষায় পরিমাণে হলো যেটা খাওয়ার একটা বস্তু। আমাদের সিলেটের কোনো ভাই থাকলে আমাদেরকে জানাবেন যে আসলে পরিস্থিতিটা এরকম কিনা। এই যে এক দেশের গালি আরেক দেশের বুলি, এরকমই হয়। ভিন্ন অঙ্গভঙ্গি, দৃষ্টিভঙ্গি, এভাবে মনে করেন এই দেশগতভাবে, সমাজগতভাবে আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হইতে পারে। সাংস্কৃতিক বিশ্বাস ও মূল্যবোধ, সাংস্কৃতিক বিশ্বাস মূল্যবোধ কি? এটা মনে করেন যেমন আমরা 92% মুসলিম দেশ, এখানে যদি আমাদের জন্য কেউ এই হাদিয়া নিয়ে আসে অ্যালকোহল, হাদিয়া নিয়ে আসে যদি সিগারেট, বা যেটা আমরা পছন্দ করি না, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মের সাথে ভিন্নতা রাখে, তখন এটা কি আমরা কখনো গ্রহণ করব? এটাও তো, তাকে কিন্তু আমরা সম্পূর্ণ ভুল বুঝবো। তাহলে এই যে ভুল বোঝাবুঝি গুলো আসে, এগুলো সংস্কৃতির প্রতিবন্ধকতা থেকে আসে, শারীরিক প্রতিবন্ধকতা থেকে আসে, মানসিক প্রতিবন্ধকতা থেকে আসে, ভাষাগত প্রতিবন্ধকতা, এবং সর্বশেষ আসে ধারণাগত প্রতিবন্ধকতা, আল আওয়াইকুল ইদ্রাকিয়া। আমাদের সমাজের মধ্যে উপরের যেই এই কি বলে কথাগুলো বললাম, এগুলোর কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
আমাদের সম্পর্ক খারাপ হয়। আর আল আওয়াইকুল ইদরাকিয়ার কারণে আমাদের মধ্যে এখতেলাফ বেশি তৈরি হয়। এখতেলাফটা কি হয়? যে ব্যক্তিগত অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি, যে ব্যক্তিগত অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি, একজন একটা কথা বলছে, আমার কাছে এটা ভালো লাগে নাই, ভালো লাগতে নাই পারে। বিপরীতে কিন্তু আমি আর একটা কথা বলি, আমার যেটা বুঝে ধরলো, আমার যেটা চিন্তায় ধরলো এটাই বলি। এজন্য আমি অনেক সময় বলে থাকি যে প্রতিটি ব্যক্তি অন্যকে বুঝে তার জ্ঞান এবং চিন্তা অনুযায়ী। যার যেমন জ্ঞান, যার যেমন বুঝ, সামনের ব্যক্তিটাকে সে তেমনই বুঝে। জ্ঞান যদি কম হয়, সামনের মানুষটাকে বুঝতেও তার অসুবিধা হয়। এবং এই চিন্তা চেতনায় যদি সে নিম্নমানের হয়, অন্য মানুষের চিন্তা বা উচ্চ লেভেলের চিন্তা সে আসলে বুঝতে পারে না। তো এই জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গিটা ওইখানে অনেক ধরনের ভূমিকা রাখে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আহ, মানে ইখতিলাফ হয় এটা আপনার রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক অঙ্গনে এটা তো আমরা আরো সহজে বলতে পারি, আমাদের যেই এই মাযহাব যেটা আমরা বলি, যে আমাদের যে চার মাযহাব আছে, চার মাযহাবের যে আমাদের উলামা, আমাদের যে ইমামগণ আছেন, ওনারা কিন্তু একই হাদিস থেকেই ইস্তেদলাল করেছেন। কিন্তু প্রত্যেকের নিজের যে বুঝটা আছে, অবশ্যই নিজের বুঝ বলতে নিজের মানে মনে যা ধরেছে এটাই যে করেছেন এমন না। শরীয়তের কুষ্টি পাথরেই উনি যেটা বুঝেছেন এটাকে গ্রহণ করেছেন। কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেখান থেকে ওনার কাছে যেটা ভালো মনে হয়েছেন সেটাকে নিয়েছেন। তো এক্ষেত্রে আমরা কিন্তু এটাই করি। পূর্ব ধারণা বা ঘটকমূলক চিন্তা, আমি যে একটু আগে যেটা আপনার বলে আসলাম, যে মানসিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে যেটা হয়, যে পূর্ব ধারণা ঘটকমূলক চিন্তা, আমরা একজনের ব্যাপারে এই চিন্তা করতেছি, তখন কিন্তু পূর্ব থেকে বলে আসলে আমাদের কাছে এটা আগে থেকে খারাপ লাগে। আপনাদেরকে একটা ঘটনা বলতে পারি। আমি যখন সর্বেকায় পড়ি, সর্বেকায়ের বছর, আমার একটা নীতি নৈতিকতা ছিল যে সর্বদা আদব বজায় রেখে উস্তাদদের সাথে চলা। এবং কোরআন তরজমার ক্লাসে এমন হয়েছে যে আমাদের যিনি উস্তাদ ছিলেন, আল্লাহ তালা এখন, উনি এখনো হায়াতে বেঁচে আছেন, আল্লাহ তালা ওনাকে হায়াতে নেক হায়াত দারাজ করুন এবং এই উত্তম জাযা দান করুন। উনি ক্লাসে আসলে আমার দিকে তাকানো ব্যতীত উনি কথাই বলতেন না। এবং উনার মসজিদে আমি ছাত্র জমানে নামাজ পড়াতাম। তো একটা সময় এসে, বছরের শেষে এসে, হঠাৎ করে উনি আমার দিকে তাকিয়ে কথা বলা বন্ধ করে দিলেন। আমার তো খানা দানা যা আছে সব কিছু আমার সাথে বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার ফলে আমি আর বুঝতে পারতেছি না যে আসলে সমস্যাটা কোথায়। পরবর্তীতে, তখন আমি আরো অনেক ছোট, এখন এখনকার পরিস্থিতি থেকে আমি অনেক ছোট। তো আমি আর বিষয়টা বুঝতে পারি নাই। পরবর্তীতে এটা আমার এক ক্লাসমেট ছিল, বড় ভাই, উনি এটাকে উদ্ঘাটন করেছেন, বিষয়টা বুঝে আমার কাছে একটা বিষয় স্পষ্ট করেছেন। তখন আমি বুঝলাম যে আসলে বিষয়টা হলো, আমার উপরের ক্লাসে এক ভাই আমার প্রতি হিংসা করতেন। আমার নিচের ক্লাসের হলে আমি মনের বুঝ দিতে পারতাম, বা আমার ক্লাসের হলে বুঝ দিতে পারতাম। আমার উপরের জামাতের ভাই আমার সাথে হিংসা করতেন, যে আমি প্রত্যেক উস্তাদের সাথে কি মানে এভাবে কেন চলি, বা উস্তাদরা কেন আমাকে কাছে টানে। এই জন্য একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি করেছেন। ফলে কি হইলো, উস্তাদ কিন্তু কখনোই আমাকে বলেননি যে কি ব্যাপার খালিদ, তুমি কি এটা বলেছো বা তুমি এটা করেছো, তোমার ব্যাপারে এমনটা শুনছি, আসলেই কি সত্য? এটা তিনি করেননি। ফলে কি হলো, ভুল বোঝাবুঝি তৈরি হইলো। এবং পূর্বের এই ধারণার কারণে পরবর্তীতে উনি যার কাছ থেকে যাই কিছু শোনার চেষ্টা করেছে, সেটা কিন্তু ওনার কাছে ভুল মনে হয়েছে। আমি আর কখনো এটা ওনার কাছে, আমি আর কখনো ওনার কাছে এটা কখনোই মানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই না যে হুজুর আসলে বিষয়টা এরকম এরকম, বিভিন্ন ইত্যাদি। এটা আমি কখনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই না, এটা আমার তবিয়তের খেলাফ। যে কেউ আমাকে ভুল বুঝলে আমি জাস্ট নিজের প্রতি সান্ত্বনা এটুকুই, আমি নিজে জানি কেমন, অতএব অন্যকে পরিস্থিতি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তবে রাজনৈতিক ময়দানে অবশ্যই অনেক কিছু বলতে হয়, অনেক কিছু থেকে চুপ থাকতে হয়। তো এই জায়গাটাতে আমরা যারা ওলামায়ে কেরাম আছে, আমরা অবশ্যই এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে চিন্তা করব। আমাদের ছাত্ররা ছাত্রদের ব্যাপারে, একজন ছাত্র আরেকজন ছাত্রের ব্যাপারে হিংসা করবে, এটাই স্বাভাবিক। আপনি উস্তাদ হিসাবে প্রত্যেক ছাত্রকে একই রকম দেখবেন, এটা সবাই চায়। এবং প্রত্যেক ছাত্রই চায় তাকে যেন আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু এই জায়গাতে যখন কোনো ছাত্র আমার কাছে বেশি আসা শুরু করে, তখন অন্য ছাত্ররা অবশ্যই হিংসা করবে। এক্ষেত্রে যেন তা ওই ব্যক্তির সমালোচনা শোনার ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। আসলে তার ভিতরে এটা আছে কিনা, এ ব্যাপারে যেন আমরা খুবই সতর্কতার সাথে আমরা এটা নিই। আর না হয় ওই একটা ছাত্রের জীবন নষ্ট হয়ে যেতে পারে, যেমনটা আমার হয়েছিল। আল্লাহ তালা আমাদের সবাইকে ভুল ত্রুটি থেকে মাফ করে দিন। এবং এ ধরনের কোনো পরিস্থিতি যেন অন্য কারো জীবনে কখনো না হয়, সেটার জন্য আমি আল্লাহ তালার কাছে এই দোয়া করি এবং পানা চাই। ভুল বুঝাবুঝি, এই যে ভুল বুঝাবুঝি যেটা হয় ধারণাগত কারণে, ওই সেম একই রকমের উদাহরণ, এই বিষয়গুলো থেকে আমরা সর্বদা চেষ্টা করব, এখানে যে কয়েকটা বিষয় আমরা আলাপ আলোচনা করেছি এই বিষয়গুলো
চিন্তা করতে, বুঝতে, এবং বুঝে যেন কথা বলি, বুঝে যেন চলি, বুঝে যেন অন্যকে আমরা গ্রহণ করি। তাহলে আমি বিশ্বাস করি আমাদের সম্পর্ক, আমাদের পরিবেশ পরিস্থিতি, সমাজ সবকিছু আরো সুন্দর হবে এবং আরো ভালো হবে, এবং আমরাও ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন কথা হলো যে এই যে সমস্যাগুলো আমরা বললাম, এই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় কি? এই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় হলো, এক নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনা। কাউকে মনোযোগ দিয়ে শোনা। এটা আমরা সামনে আরো ভালোভাবে দেখব। এখানে জাস্ট আমি একটু পড়ে চলে যাচ্ছি, সামনে আমাদের আরো এটার বিস্তারিত আসবে। এক নম্বর হলো প্রতিটা ব্যক্তিকে মনোযোগ দিয়ে শোনা, পরিষ্কার ভাবে প্রশ্ন করা, সহজ ও স্পষ্ট ভাষায় কথা বলা, সাংস্কৃতিক সচেতনতা। আমার সংস্কৃতি কি, যার সাথে কথা বলতেছি তার সংস্কৃতি কি, এটাকে বোঝা, যে আমার কথাটা তার পরিভাষায় কি বুঝে, ওই ব্যক্তির কথা আমার পরিভাষায় আমরা কি বুঝি, এটাকে চিন্তা করা, এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে কথা বলা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এটা এটা হবে আমাদের সর্বশেষ স্লাইড। এটা অনেক আগে চলে আসছে দেখা যাচ্ছে। এটা সর্বশেষ আমরা এটা ইয়া করতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, মাহারাতুল ইস্তিমাইল ফাআল, অ্যাক্টিভ লিসেনিং। এই যে সবেমাত্র যে এই কথাগুলো বলে আসছিলাম, অ্যাক্টিভ লিসেনিং হলো আমরা অন্যকে কিভাবে শুনবো, অন্যকে কিভাবে আমরা নিব। এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ব্যর্থতা। এই জায়গাটাতে আমরা ব্যর্থ হই। আমরা আমাদের ছাত্রদেরকে গুরুত্বভাবে শুনি না, আমরা আমাদের বন্ধু বান্ধবকে গুরুত্বের সাথে অর্থাৎ মনোযোগ দিয়ে শুনতে চাই না। এখন আপনারা আমরা বলতে পারি যে ভাই আমরা তো অবশ্যই মনোযোগ দিয়ে শুনি। আমরা এই আলোচনাটা করলে আমাদের কাছে আরো স্পষ্ট হবে যে আসলে মনোযোগ দিয়ে শোনার মানে কি। মাহারাতুল ইস্তেমাইল ফাআল কি এটা? অ্যাক্টিভ লিসেনিং, অ্যাক্টিভ লিসেনিং হলো যে কোনো ব্যক্তিকে, অন্য ব্যক্তি যখন আমার আপনার সাথে কথা বলবে, সেই কথাটাকে, একটা স্লাইড উপরে চলে গেছে, সেই কথাটাকে মনোযোগ দিয়ে শোনা। সেটা কিভাবে? ইস্তেমা, মনোযোগ দিয়ে শোনা। লিসেনিং হলো মনোযোগ দিয়ে শোনা, যে ব্যক্তি কথা বলতেছে তার কথার অর্থ অনুধাবন করা এবং যথাযথ প্রতিক্রিয়া প্রদান করা। অ্যাক্টিভ লিসেনিং এমন একটি যোগাযোগ কৌশল যেখানে সামিয়াকে পুরো মনোযোগ দিয়ে বলা কথাগুলো বুঝতে, প্রতিক্রিয়া দিতে এবং মনে রাখতে হয়। একজন মানুষ আমার সাথে কথা বলতেছে, তার যেই শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলা, এটাকে আমার পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। মাঝে মাঝে জি, হ্যাঁ, মাথা নাড়ানো, বিভিন্ন রকমের পথ পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং মাঝে মাঝে তাকে প্রশ্ন করতে হবে যে এই, আমি যদি এই, ভুল না বলি তাহলে বিষয়টা এরকম, বা আপনি এমনটা বলতে চাচ্ছিলেন, যে আমি আবার এটা বলো যে ভাই আমি এটা ভুল বুঝতেছি না তো, যে বিষয়টা আপনি এরকম এরকম বলেছেন এটা আমি ভুল বুঝতেছি না তো। এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা আরো বিশদভাবে আলোচনা করতেছি। তাহলে সংজ্ঞাটা হলো যে অ্যাক্টিভ লিসেনিং এমন একটি যোগাযোগ যোগাযোগ কৌশল যেখানে শ্রোতাকে পুরো মনোযোগ দিয়ে বলা কথাগুলো বুঝতে, প্রতিক্রিয়া দিতে এবং মনে রাখতে হয়। এটার লক্ষ্য কি? লক্ষ্য হলো কার্যকর যোগাযোগ নিশ্চিত করা, ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কে দৃঢ়তা গড়ে তোলা। এর মূল বিষয়সমূহ কি? মনোযোগ দিয়ে শোনা, প্রতিক্রিয়া প্রদান করা, বিচার স্থগিত রাখা, অর্থাৎ আমরা অন্যকে কিভাবে চিন্তা করব, ইদ্রাকিয়াগতভাবে আমরা কিভাবে তাকে নিব, এটাকে মানে বলার সাথে সাথে তাকে বিচার করতে শুরু করা। হ্যাঁ, এটা এটা বলতে পারলো, তাকে কথার মাঝে মাঝে তাকে আটকে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরত থাকতে হবে। উপযুক্তভাবে সাড়া দেওয়া, এই ভালোভাবে শ্রবণ করা গুরুত্ব কি? এটার কারণে অন্যের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়, ভুল বোঝাবুঝি হ্রাস পায়, সমস্যা সমাধানে সহায়তা হয় এবং শ্রদ্ধাবোধ তৈরি হয়। এটার গুরুত্ব কি? এর মধ্যে আরো গুরুত্ব হলো আমাদের যে বোঝাপড়া, এটার উন্নতি হয়, উভয় পক্ষ একে অপরকে সঠিকভাবে বুঝে, বিশ্বাস গঠন হয়, যেই বক্তা বা যেই মুতাকাল্লিম তার অনুভূতি এবং মতামতের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা থাকে, ভুল বোঝাবুঝি কমানো হয়, বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি এড়ানো হয়, সম্পর্ক দৃঢ় করা হয়। এই, তার সাথে আমি খোলা মনে কথা বলা, তার সাথে সংবেদনশীল ভাবে তার এই অবস্থা বুঝে কথা বলা, এগুলো সহযোগী সহযোগিতা বৃদ্ধি হয়। কর্মক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ লিসেনিং এর ভূমিকা বা উপকারিতা কি? এর মধ্যে একটা হলো টিম ওয়ার্ক, আমাদের যে দলগতভাবে কাজ করা,
টিমের সাথে ভালোভাবে বোঝাপড়া গড়ে তোলে, লিডারশিপ, সহানুভূতিশীল শ্রবণ, সীমা, ব্যক্তির বা লিডারের মর্যাদা বাড়ায়। আপনি যখন আমার আপনার যেই অধীনস্থ ব্যক্তিরা আছে, তারা যেই কথাটা বলতে চায়, তার কথাটা যদি পূর্ণ মনোযোগ দিয়ে শুনি, ওই ব্যক্তি পরবর্তীতে আমাকে সম্মান করতে বাধ্য হবে। কারণ কি, সে জানে তার কথাটা আমি আপনি মনোযোগ দিয়ে শুনি। আমার মনে আছে এই আসুনা ফাউন্ডেশনে যখন আমি সেলস মার্কেটিং এর কোর্স সম্পন্ন করলাম, তখন আপনার ইন্টার্নশিপের জন্য সাময়িক কিছু কাজের জন্য আমি একটা বড় একটা ইন্ডাস্ট্রিতে আমি জয়েন করি। সেখানে প্রথম ঢুকেছিলাম হলো সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার, পরবর্তীতে এটা বিজনেস এক্সিকিউটিভ ডেভেলপ হয়। তো সেটাতে এটা অল্প কয়েকদিনের ব্যবধানে ওখানে যিনি আমার বস ছিলেন, তো বস আমি গেলে দেখতাম এত পরিমাণে কথা বলতেন, এটা আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম। তো বিরক্ত হইলেও আমি কখনো বলতাম না যে বস আপনি এত কথা কেন বলেন, আমি শুনতে পারি না, আপনি কম কথা বলেন। আমি এটা বোঝার চেষ্টা করেছি, কিছু না বলে, যে আসলে এই ব্যক্তি কথা বলার কোনো মানুষ পায় না, তার কথা বুঝবে তার আশপাশে এমন কোনো ব্যক্তি নেই, তার কথায় সহানুভূতিশীলতা প্রদান করবে এই ধরনের কোনো ব্যক্তি নেই। ফলে দেখা যাচ্ছে যখনই আমি কথা বলতাম, তাকে পজিটিভ দিক বলতাম, তার ব্যবসা উন্নয়নের কার্যকরী পদক্ষেপ তাকে আমি বলতাম। ফলে দেখা যেত অল্প কয়েকদিনের মধ্যে তার পুরাতন যত এই কর্মকর্তা আছে, স্টাফ আছে, তাদেরকে বাদ দিয়ে আমাকে সাথে নেওয়া শুরু করলো। বিভিন্ন বড় বড় প্রোগ্রামে, মিটিং এ সে আমাকে সাথে রাখে, এবং তার যত আক্ষেপ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সমস্যা আছে, এটা আমার কাছে বলে। বলার ফলে এটা আমার লাভটা হলো কি, তাকে আমি মনোযোগ দিয়ে শুনেছি, আমি বলেছি কোন, শুনেছি বেশি। ফলে সে কিন্তু আমার প্রতি অন্যরকম একটা আন্তরিকতা, স্নেহ দিয়ে কিন্তু সে আমাকে সাথে রেখেছে। আমি আশা করছি আপনাদের সাথেও এটা হয়। অন্য কেউ আপনাকে শুনলে অন্যের প্রতি আপনার শ্রদ্ধাশীল থাকেন, এবং আপনি যখন অন্যকে ভালোভাবে শুনবেন, আপনিও শ্রদ্ধাশীল হবেন। কাস্টমার সার্ভিস, এখানে যদিও কাস্টমার সার্ভিস বলেছে, এটা আবার ব্যবসায়িক পরিভাষা। আমরা এখানে এই আমাদের গার্ডিয়ানের কথা বলতে পারি, যে তাদের প্রতি বিশ্বাস তৈরি হয় কেন, যখন আপনি আপনার কাস্টমারের কথা মনোযোগ দিয়ে শুনবেন, তার সমস্যাটাকে শুনবেন। আপনি অভিভাবক যখন আসবে, অভিভাবকের সমস্যা যখন আপনি শুনবেন মনোযোগ দিয়ে, যে পিঠে হাত দিয়ে হোক, যে হোক, যে আপনার কি সমস্যা বলেন, আপনি বকেন, মারেন, যাই কিছুই করেন, আপনার সমস্যাটা বলেন, আমি মনোযোগ দিয়ে শুনছি। এই সমস্যা, এই সমস্যা, এরকম সমস্যা, ঠিক আছে, আমি এটা সমাধান দিচ্ছি। ওই গার্জিয়ান কিন্তু আপনাকে পীরের মতো মানবে, ওই গার্জিয়ান পীরের মতো মানবে। আমাদের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি তৈরি হয়, যে গার্জিয়ানরা আসলে আমরা কি করি, যে একটু চিল্লাচিল্লি করলেই আমরা চিন্তা করি, হ্যাঁ, ছাত্রের গার্জিয়ান আমার সাথে চিল্লাচিল্লি করতে পারলো, যা, এই ছাত্র জীবন শেষ, বদুয়া দিয়ে দিলাম, বদুয়া দিয়ে দিলাম। না, এটা এটা কখনো আমাদের জন্য উচিত না। ছাত্র বেয়াদবি করতে পারে, ছাত্র বাবা মা এসে বেয়াদবি করতে পারে, অসুবিধা নেই। আমি আপনি যদি সঠিক লিডার হয়ে থাকি, আমরা যদি প্রকৃত নেতৃত্ববান হয়ে থাকি, তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে আমি আগে শুনবো। সে যদি আমার শত্রুও হয়, আমি তার কথা শুনবো, সে কি বলতে চায়, তার সমস্যা কোথায়, আমি আগে বুঝবো। এরপরে যদি তাকে মারতে হয় মেরে ফেলবো, তারা যদি গুলি করতে হয় গুলি করে ফেলবো, তারা যদি বোঝাইতে হয় আমি তাকে বোঝাবো। তাহলেই আমার আপনার সামনে যে ব্যক্তিগুলো আছে, আমাদের প্রতি শ্রদ্ধাশীলতা বাড়বে। প্রবলেম সলভিং, সমস্যার মূল কারণ বোঝা এবং সহজ হয়। অর্থাৎ আপনি যখন একজন ব্যক্তিকে মনোযোগ দিয়ে শুনবেন, তখন তার সমস্যাটা আমি আপনি বুঝতে পারবো, এটা আমরা খুঁজে বের করতে পারবো, তখন তার সমস্যাটাও সমাধান দিতে পারবো। তবে এটার জন্য অবশ্যই সামনের যে মানুষটা আছে তার কথাগুলোকে আপনার শুনতে হবে, এবং সামনের মানুষটাও আপনাকে সব খুলে বলতে হবে। সবকিছু খুলে না বলে আপনাকে ভুল বুঝলো, বুঝার পর আপনি জিজ্ঞেস করলেন যে ভাই কি হয়েছে বলেন, না তিনি আর আপনার কাছে বলবে না, তিনি আর বলবে না। কেন বলবে না ভাই, বলবো না, আমি আর বলতে পারতেছি না, ভাল লাগে না। তাহলে ওই ভুল বুঝাবুঝির নিরসন কিন্তু আসলে কখনোই হবে না, সারা জীবন এই কষ্ট কিন্তু বয়ে বেড়াতে হবে। তো এই জন্য যখনই আমরা কোনো ব্যক্তিকে শুনবো, তাকে ভালো করে বোঝার চেষ্টা করব, প্রশ্ন করে করে বোঝার চেষ্টা করব। এবং আমাদের ক্ষেত্রে যদি এমন হয় আমরা অন্যকে বলতে চাচ্ছি, আমরা একদম খোলা মনে বলবো। কারোর প্রতি আমাদের কষ্ট আছে, আমরা খোলা মনে বলবো, ভাই আপনার এই কাজের কারণে, এই কাজের কারণে আমি আপনার কাছ থেকে কষ্ট পেয়েছি। তখন তার যদি কোনো স্পেসিফিক ব্যাখ্যা থাকে, আমরা এটা নিব, এবং আসলে ব্যাখ্যাটা সঠিক কিনা সেটা চিন্তা করে আমরা বিষয়টা সমাধান করে দেবো। যদি এটা না হয়, তাহলে কিন্তু সারা জীবন কখনো আমার আপনার ভুল বুঝাবুঝি কখনো শেষ হবে না। ওকে। অ্যাক্টিভ লিসেনিং চ্যালেঞ্জ এবং করণীয়, যে এই গুরুত্বের সাথে শোনা, মনোযোগ দিয়ে শোনা, এটার মধ্যে কি কি ধরনের চ্যালেঞ্জ আছে, কি কি সমস্যা আছে। একটা হলো বিভ্রান্তি, যেটা পূর্বে আমরা আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। যে বিভ্রান্তি কি, বাহ্যিক শব্দ বা নিজের চিন্তা, পূর্ব ধারণা, আগে থেকে বিচার করে ফেলা, যে অমুকে এরকম এরকম, ঠিক আছে, তার কথা আমি এইভাবে নিব বা অন্যভাবে নিব।
অধৈর্যতা, আমাদের এত বেশি অধৈর্য, আমাদের ছাত্ররা কথা কথা বলতে আসলে এই বুঝে ফেলছে, ঠিক আছে বলো। আমার এক বড় ভাই ছিলেন, ওনাকে যদি আমি কখনো যেতাম কথা বলতাম, আমার কথা হলো 5 লাইন এবং প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ শব্দ, উনি 2 লাইনেই বলবে যে বুঝে ফেলছে, এবং পরের 3 শব্দ না শোনার কারণে জীবনে কখনোই উনি আমার সঠিকতাগুলো বুঝতে পারে নাই এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এটা যেন আমরা খেয়াল রাখবো এই ব্যাপারটায়। আমার ছাত্র হোক, আমার বন্ধু বান্ধব হোক, আমরা কারো মুরব্বী তারা আসুক, আমাদের ঘরের মানুষ হোক, যে আসুক না কেন, যখন কথা বলতে আসবে আমরা ধৈর্যের সাথে আমরা সেটা শোনার চেষ্টা করব। অথবা বলবো যে তুমি একটু পরে আসো, আমি শুনি বা একটু পরে শুনবো, তবুও তার পুরো কথাটা শুনে তারপরে উত্তর দেওয়া। তাহলেই কিন্তু আমি আপনি সঠিক সমাধানকারীও হতে পারবো। আবেগ প্রবণতা, আমাদের তীব্র আবেগ শ্রবণ ব্যাহত করে। আবেগ, এত বেশি আবেগ হয়েছে যে তার কথায় আমি এত বেশি আবেগ প্রবণ হয়ে গেছি, মাঝখানে থামিয়ে দিয়েছি এবং তার আর কোনো কথা বলার সুযোগ দিলাম না, তাকে কোনো কথা বলার সুযোগ দিলাম না। এজন্য যেই কথা বলবে মাঝখানে আটকে না দিয়ে, তার কথার মধ্যে সমস্যা তৈরি না করে, আবেগটাকে কন্ট্রোল করে তারপরে তার বিষয়টাকে শুনে আমরা অন্যকে বলে, এবং আমরাও যখন অন্যকে বলতে যাব আমরা আবেগ প্রবণতা কম করব, আমরা আবেগটাকে বন্ধ করে পুরো বিষয়টা আগে খুলাসা করার চেষ্টা করব, এরপরে গিয়ে আমরা যেটাতে যাওয়ার আমরা যাব। সমাধান কি? সমাধান হলো আপনি এই উপযুক্ত পরিবেশ তৈরি করবেন, আপনি মনোযোগ এই বর্তমানকে আপনি মনোযোগ দিন, ধৈর্যের এই ধারণের চেষ্টা করুন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। অ্যাক্টিভ লিসেনিং এর কৌশল, অ্যাক্টিভ লিসেনিং এর কৌশলটা কি? অর্থাৎ কিভাবে আপনি এই অন্যের সাথে আপনি এটা আদান প্রদান করতে পারেন। অ্যাক্টিভ লিসেনিং এর কৌশলটা এটা হলো চোখে চোখ রাখা, অর্থাৎ আপনি যার সাথে কথা বলতেছেন তার চোখে চোখ রাখবেন, তার পায়ের নিচে, তার হাতে, তার এই বিভিন্ন জায়গায় আপনি চোখ রাখবেন না। এরকম অনেক সময় হয় আপনার আমরা বিশেষ করে এই সেক্টর গুলো আমরা অন্য জায়গা থেকে দেখে আসছি, তো ওইখান থেকে বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে থাকে যে এই অফিসে আপনার ছেলেও আছে মেয়েও আছে, যখন একজন মেয়ে এসে কথা বলতে আসে অথবা একটা মেয়ের কাছে কথা বলতে যায়, তখন চোখ লজ্জার কারণে মেয়ের চেহারার দিকে তাকায় না, হয় কি সে তার মেয়ের পায়ের দিকে তাকায় রয়েছে। এখন ওই মেয়েটা মারাত্মক লেভেলের আনইজি ফিল করতেছে, কেন? যে সে ভাবতেছে তার কোন দিকে তাকিয়ে রইলো। তো এই জন্য তাকানোর ক্ষেত্রটাও আমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবো যে আমরা কোথায় তাকিয়ে আছি। অবশ্যই আমাদের মনোযোগ এবং আগ্রহ থাকবে যার সাথে কথা বলছি একদম হুবহু তার চোখের সাথে। আমরা চোখ ডানেও না, বামেও না, উপরেও না, ওনা এদিক সেদিক কোনো দিকে করবো না, তার চোখের দিকে তাকায় দেখবো। আমার উস্তাদ, ঠিক আছে, উস্তাদের সাথে যদি আমরা শ্রদ্ধার সাথে কথা বলি, হ্যাঁ, চোখে চোখ রাখবো না, কিন্তু এই পরিমাণ সিস্টেমে থাকবো যেমন উনি আমাকে অন্য মনস্ক মনে না করেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মাথা নাড়া ও অঙ্গভঙ্গি, যেমন আমরা যখন কথা বলতেছি আমরা তার কথা শুনতেছি, শোনার পর একটা হলো যে আমরা রোবটের মতো, যেমন আমরা আমাদের ছাত্রদেরকে আমরা রোবট বানিয়ে ফেলি। ছাত্ররা যখন আমাদের কথা শুনতে হয় একদম স্থির রোবট, মাথা নাড়ানো যাবে না, ঘাড় নাড়ানো যাবে না, হাত নাড়ানো যাবে না, অনেক কিছু হয়। এটা জাস্ট উদাহরণের জন্য বলছি, তবে এটা আদব। আমাদের ছাত্রদেরকে দিয়ে আমরা যেটা করি এটা আদব। তবে আমরা যখন ছোটদের কথা শুনবো তখন আমরা কি করব? তখন হ্যাঁ, ঠিক আছে, আমরা মাথা ডানে বামে অর্থাৎ ইতিবাচক নাবাচক এই বিশেষণগুলা আমরা তাদের সাথে ব্যবহার করবো, অর্থাৎ আমরা তাকে বুঝাতে চাই যে তোমার কথাটা আমি মনোযোগ দিয়ে শুনছি, তোমার কথাটা আমি মনোযোগ দিয়ে শুনছি। ফলে দেখা যাবে সে কথা বলতে আরো আগ্রহী হবে এবং সে আরো সুন্দরভাবে আপনার কাছে স্পষ্টভাবে বলবে যে সে আমার প্রতি আন্তরিক, ঠিক আছে, তার কাছে আমি বলি, এবং আপনি তার সাথে হৃদ্যতা বন্ধুত্ব হয়ে যাবেন। যে সে যখনই দুঃখে পড়বে আপনার কাছে সবার আগে বলবে কেন? অমুকে আমার কথাটা শুনে। একজন প্রকৃত লিডারের সবচেয়ে বড় গুণ হলো এটা, অন্যকে শোনা, ভালোভাবে শোনা, কথা না কাটা। আমাদের একটা অভ্যাস হলো আমরা যখন কারোর সাথে কথা বলি কথার মাঝখানে আমাদের ইসা ভাই বলেছিলেন গায়রে মাহরামের ক্ষেত্রে, আপনি যখন গায়রে মাহরামের ক্ষেত্রে যাবেন তখন তো অবশ্যই যখন আপনি কথা বলবেন, এখন আপনার সামনের ব্যক্তিটা কি কোন পজিশনে আছে এটা তো অবশ্যই আপনাকে দেখতে হবে। এখন সেইটা দেখার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সর্বোচ্চ নমনীয়তা এবং আদব রক্ষা করেই আমরা কথা বলবো। এটা হলো চোখে চোখ রাখা। গায়রে মাহরাম যে সমস্ত নারীরা আছে আমরা আমাদের ইসলামের সৌন্দর্যতাকে সামনে রেখেই অবশ্যই তাদের চোখে আমরা তাকাবো না, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি আপনাদেরকে যেটা উদাহরণ দিলাম সেটা হলো কমার্শিয়াল সেক্টরেরটা কি হয়, ওই একটা ভাবটা বোঝানোর জন্য জাস্ট আমার উদাহরণটা দেওয়া। এই ব্যাপারে যদি আপনাদের আরো কোনো এই এই আহ, মানে কনফিউশন থাকে আপনারা অবশ্যই বলতে পারেন, আমি সেটা দূর করার চেষ্টা করব। মেসেজে বলতে পারবেন।
আচ্ছা, কথা না কাটা। আমরা দেখা যায় আমাদের সামনে যে মানুষটা কথা বলতেছে, কথা বলার মাঝখানে মাঝখানে আমরা আটকে দিচ্ছি। কি আটকে দিচ্ছি? যে একজন মানুষ প্রচন্ড আগ্রহ নিয়ে কথা বলতে আসতেছে, একটা কথা সে বলছে, বলার সাথে সাথে আমার আপনার একটা মনে আসছে, মনে আসার সাথে সাথে আমরা বলা শুরু করি, দুমদাম বলা শুরু করি। ওই যে বলা শুরু করাটা, এটা হলো সামনের মানুষটাকে কথা বলায় প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া। তখন দেখা যাবে সে মানুষটা যদি ভদ্র হয়, মার্জিত হয়, তখন কিন্তু আর আপনার সাথে কথা এগিয়ে নিবে না। কারণ হলো বারবার আপনি তার কথাই আটকে দিচ্ছেন, এবং এটার ফলে কি হয়, আমাদের মাথার মধ্যে যেটা চলে, যে কথাটা আমরা বলতে যাচ্ছি, ওইটা কিন্তু আসলে মূল প্রতিপাদ্যটা আমরা উপস্থাপন করতে পারি না, এবং এটাকে আমরা অনেক সময় এদিক সেদিক ঘুরে যায়, ফলে আর আমাদের কাঙ্ক্ষিত যেই লক্ষ্য, সেটা অর্জিত হয় না। এই জন্য আমাদের সাথে আমাদের যেই কথা বলুক না কেন, তার সাথে কথা বলার সময় আগে তার কথা শেষ কিনা এটা আমরা ভালোভাবে বুঝবো। এরপরে গিয়া তার যেই নোটগুলো আছে, এটাকে আমরা নোট করে করে বা আমরা মনে করে করে এই বিষয়গুলো আমরা বলার চেষ্টা করব, যে আসলে এটা ঠিক আছে কিনা, বা ইত্যাদি কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, জাজাকাল্লাহ খাইরান। আহ, অর্থাৎ আমরা আমাদের আলোচনা থেকে যে বিষয়গুলো উঠে আসবে, আমরা চেষ্টা করব আমাদের মধ্যে যে সমস্যাগুলো এখান থেকে আমরা খুঁজে পাবো, বা আমরা কিন্তু মোহতারাম এই কোর্সে যুক্ত হয়েছি মোজাকারা করে আমাদের সমস্যাগুলোকে খুঁজে নিব। আমরা আমরা আসলে এখান থেকে নতুন কোনো জ্ঞান শেখার জন্য আসিনি। হ্যাঁ, আমরা এখান থেকে কোনো নতুন জ্ঞান শিখবো না সর্বশেষ ক্লাস পর্যন্ত। আমরা নিজের সমস্যাগুলোকে খুঁজে বের করবো, আর কিচ্ছু না। প্রত্যেকে আমরা নিজের সমস্যাগুলোকে খুঁজে বার করবো, জাস্ট এটুকুই। তাহলে আমাদের এই যে কাঙ্ক্ষিত লক্ষ্য, এটা আমরা অর্জন করে ফেলবো। বিভ্রান্তি দূর করা। আমরা ফোনে বা অন্যান্য কোনো ডিভাইসের মাধ্যমে যদি আমরা কথা বলি, বা কারোর সাথে কথা বলতেছি, বা যদি ডিভাইসে কথা বলি, সমস্ত প্রতিবন্ধকতা দূর করা। আর যদি সরাসরি কথা বলি, তাহলে হাত থেকে মোবাইলটাকে পকেটে রেখে দেয়, সামনে রাখার দরকার নেই। একটু পরে পরে আপনাদের কেউ মনে হয় আনমিউট আছেন, আমি বুঝতে পারছি। আনমিউট কে, আমি তো বুঝতে পারছি না। যাচ্ছে না কেমনে? ভাই, আমরা আনমিউট হব না। আমি সকলকে মিউট করে দিতেছি। জি, জি, মিউট করে দেন। আচ্ছা, আমরা যখন অন্যের সাথে কথা বলবো, দেখা যায় আমাদের বড়দের সাথে কথা বললে মোবাইলটা আমাদের হাতে থাকে, এই ছোটদের সাথে কথা বললে মোবাইল হাতে থাকে বা সামনে থাকে, বারবার কল আসতেছে, এটা আমাদেরকে ডিস্টার্ব করতেছে, সমস্যা তৈরি করতেছে। এই প্রতিবন্ধকতা গুলো কিন্তু আমাদের মনোযোগ ঘুরিয়ে দেয় অন্যদিকে। এই জন্য আমরা যখন কারোর সাথে কথা বলবো বা আমাদের সাথে কথা বলবে, এটা মার্জিত পরিস্থিতি হলো যে আমরা কথা বলার সময় অন্য কোনো কিছু আমাদের সামনে নিব না। প্রতিফলন ও পুনরুক্তি, যে নিজের ভাষায় মুতাকাল্লিমের কথার সারাংশটা বলা। অর্থাৎ আমি এই যে একটু আগে যেটা বলেছিলাম, একজন ব্যক্তি কথা বলতেছে, তার কথায় ভুল হতেই পারে, একজন মানুষ ভুল বলতেই পারে, মানুষ সে ভুল করবে। সেক্ষেত্রে আমরা কি করব, যে ভাই বা আমার সম্পর্কে যাই হোক, যে আমি কি আপনার কথাটাকে এইভাবে বুঝতে পারি, বা আপনি আশা করছি আপনি এটা বোঝাতে চাচ্ছেন। এটার ফলে কিন্তু ওই ব্যক্তির মাথায় একটু নাড়া খাবে, যে আসলে সে কি সঠিকটা বুঝছে কিনা। তখন কিন্তু সে আবার, এটা যদি ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে, আবার সে কিন্তু আমাকে আপনাকে এটা ব্যাখ্যা করবে। এবং আমাদের ছাত্রদের ক্ষেত্রেও একই কথা, যে তুমি এই জিনিসটা বলতে চাচ্ছ, বিষয়টা কি এরকম, যে তোমার এই পয়েন্টটা আমার কাছে এটা মনে হচ্ছে, আসলে কি এটা বোঝাতে চাচ্ছ, নাকি আমি নাকি অন্য কিছু বোঝাতে চাচ্ছ। এইভাবে যখন অন্যের কথাটাকে আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব, পুনরাবৃত্তি করে বা বারবার বলে, তখন কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতি, সম্পর্ক, সবকিছু উন্নয়ন হয়। স্পষ্টমূলক প্রশ্ন করা, যে বুঝে না গেলে পরিষ্কার প্রশ্ন করা। আপনি কোথাও যদি অস্পষ্ট হয়, অস্পষ্ট হলে ভাই, আপনার এই কথাটা আমার কাছে একটু অস্পষ্ট মনে হচ্ছে, বিষয়টাকে আরেকবার একটু ব্যাখ্যা করবেন, বা আপনি কি বিষয়টা আরেকবার বলবেন। এভাবে তার কাছ থেকে জেনে নেওয়া, জেনে নিলেই আমাদের কাছে মনে হবে যে বিষয়টা আরো স্পষ্ট হবে, আমাদের ভুল বোঝাবুঝি থাকবে না। বিশ্বাস করেন, এই পরিস্থিতিগুলো যদি আমরা নিরসন করতে পারি, সমস্যাগুলো সমাধান করতে পারি, আমাদের মাঝে কখনো কোনো দিন সমস্যা এসে বাসা বাঁধবে না। আমাদের ভিতরে কখনো ঝগড়াঝাটি হবে না, দূরত্ব তৈরি হবে না, ভুল বোঝাবুঝি হবে না, আমাদের মধ্যে কোনো মানে দুঃখের কোনো আদান প্রদান হবে না। কখনো কেউ কাউকে বলবে না আমি এই দুঃখ বিলাসী। আমাদের প্রতিদিনের প্রয়োগ, আমরা প্রতিদিন কি করব, এখন থেকে, আজকে থেকে আমরা যেটা করব, এই আজকের ক্লাস থেকে আমরা একটু পরে আমরা প্রশ্ন নেওয়া শুরু করব।
আজকের ক্লাস থেকে আমরা শুরু করব কি, যে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে পরিবার এবং বন্ধুদের সাথে ভালো সম্পর্ক, আমরা যার সাথে কথা বলতেছি, আমরা ছাত্রদের সাথে কথা বলি, বন্ধুদের সাথে কথা বলি, বাবা মার সাথে কথা বলি, প্রত্যেকের সাথে কথা বলার সময় আমরা এই বিষয়গুলো এখানে তামরিন আনার চেষ্টা করব, যে আমারটা কি ঠিক আছে, আমি যা শুনেছিলাম যা দেখেছিলাম এটা কি আমার ঠিক আছে, আমি কি বাস্তবায়ন করতে পারতেছি, আমি কি প্রয়োগ করতে পারতেছি, এটা আমরা চিন্তা করব। শিক্ষা আমাদের সীমা এর ক্ষেত্রে, ইস্তেমার ক্ষেত্রে, যে শিক্ষক ক্লাসকে আরো অন্তর্ভুক্তিমূলক করবেন। কিভাবে করবেন? যে আমরা সামনের মানুষগুলোকে, ছাত্রদেরকে যে কথাগুলো শোনাচ্ছি, এটা সে বুঝতে পারতেছে কিনা এটাকে প্রশ্ন করা। আমার এই শব্দটা তোমরা কি বুঝেছো, আমার এই কথায় তোমরা কি বুঝেছো, তোমরা কি এটা সঠিকভাবে বুঝেছো, এই তুমি বলো তো এটা কি বুঝেছো। এভাবে যখন প্রশ্ন করা, প্রয়োগ করা, তখন কিন্তু ছাত্রও ভালোভাবে বুঝবে, আমিও ছাত্রকে ভালোভাবে বুঝাইতে পারবো, এবং তখন ছাত্ররা আরো মনোযোগী হবে। একটু পরে পরে উস্তাদ আমাকে প্রশ্ন করবে, সেটা কিন্তু আমার উত্তর দিতে হবে। এবং অন্যের সাথে আলোচনা করা, কি করা, বোঝাপড়া এবং সমঝোতা বৃদ্ধি। কারোর সাথে যখন আমরা কথা বলবো, আমরা এই কথা শুনবো, তখন তার সাথে আমরা বোঝাপড়া করার চেষ্টা করবো। বোঝাপড়া মানে একজন আরেকজনকে প্রশ্ন উত্তর করা, যে এই বিষয়টা ঠিক আছে, এক ঘুরে ফিরে কিন্তু বিষয়গুলো একই জায়গাতে আসছে, যে এই এই কথাটা কি ঠিক আছে, আমি এটা কি এরকম বুঝতে পারি, বা আমি কি বিষয়টা এরকম বুঝেছি। এই ধরনের পরিস্থিতিগুলো আমরা এভাবে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করব। আচ্ছা, আমাকে একটু বলবেন, আমি আপনাদের থেকে 1 মিনিট সময় নিচ্ছি। সবাইকে মনে হয় মিউট করে দেওয়া হয়েছে। আমরা যারা আছি, আমাদের এখানে প্রত্যেকে একটু মেসেজ করি, যে আমি এই পর্যন্ত যে কথাগুলো বলেছি এই বিষয়গুলোকে আমি স্পষ্টভাবে বোঝাতে পেরেছি, নাকি এখন আপনাদের এই বিষয়গুলোতে কিছুটা অস্পষ্ট আছে, অথবা এই পরিস্থিতিগুলা আপনাদের সাথে কখনো হয়েছে কিনা বা হয় কিনা, হয়তো আপনার সাথে ঘটেছে, অথবা আপনি অন্যের সাথে ঘটিয়েছেন, এমন হয়েছে কিনা আমাকে একটু বলবেন। একটু মেসেজে বলবেন, আমি আপনাদের থেকে 1 মিনিট সময় নিচ্ছি। জি হয়েছে, ঘটেছে। জি, একজন বলেছেন। তারপরে আমাদের প্রত্যেকেই একটু করে বলি, তাহলে আমার জন্য সহায়ক হয়, যেহেতু আমরা প্রত্যেকেই এখানে এই সম্মানিত শিক্ষক, এবং আমরা জানি যে কথা বলার গুরুত্বটা কি। জি আলহামদুলিল্লাহ। আমি 2 জনের কথা দেখতে পেয়েছি। জি হজরত, এরকম অনেক হয়ে থাকে। জি, উপরে উপরে ক্লাস, সবাই খুশি। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার হায়াতের বারাকা দান করুন, আমিন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি উম, বুঝতে পারি যে আমার অস্পষ্টতা বা জড়তায় বা অগোছালো ভাবে যেভাবে বলছি, আমি মোটামুটি বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি, যে মূলত এই ক্লাসটা, এই একটা ক্লাস, এক ক্লাসে আসলে কখনোই পরিপূর্ণ বোঝানোর সুযোগ নেই। এই ক্লাস, এই এই কোর্সটা কিংবা আপনার এই অ্যাক্টিভ লিসেনিং এ দক্ষ হতে হলে আপনাকে এটাতে লম্বা সময় দিতে হবে। আমি শুধুমাত্র অবস্থানটা আমি আপনাদের সামনে উত্থাপন করতেছি, অর্থাৎ আপনারা যেন এটার উপর আরো বেশি আগ্রহী হন, শুধু আগ্রহী করে তোলা, এটা হলো আমার কাজ। বাকিটা হলো প্রতিটা পদে 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 এ, শিখে নেওয়া, বুঝে নেওয়া, এবং বাস্তবতা থেকে কুড়িয়ে নেওয়া। এটা হবে আমাদের প্রয়োগ। অ্যাক্টিভ লিসেনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে, এটা হলো ইমপেথি এবং সিম্পেথি। ইমপেথি এবং সিম্পেথি এটা কি? ইমপেথি কি? ইমপেথি হলো অন্যের অনুভূতি বোঝা এবং তা ভাগ করে নেওয়ার মানসিকতা থাকা। শব্দ দুইটা, একটা হলো অন্যের অনুভূতি বোঝা এবং তা আপনি নিজে ভাগ করে নেবেন। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা হলো বক্তার বক্তার সাথে একটা আন্তরিক
স্যার আপনি মিউট হয়ে আছেন। এতক্ষণ পর্যন্ত মিউট হয়ে কথা বলছি? জি, আপনি মিউট হয়ে আছেন। না, আচ্ছা। আচ্ছা, আমি আবার বলছি যে সহানুভূতি বা ইমপ্যাথিটা কি। ইমপ্যাথি হলো অন্যের অনুভূতি বোঝা, অন্যের দুঃখ সুখ বোঝা এবং সাথে সাথে ভাগ করে নেওয়ার মানসিকতা থাকা। এটার ফলে কি হয়? এটার ফলে আমাদের অন্যের সাথে সম্পর্ক এই, তৈরি হয় এবং সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধি পায়। আমরা এটা কিভাবে প্রকাশ করতে পারি? প্রকাশ করতে পারি আপনার সামনের যে মানুষটা আছে তার সাথে এই আপনার ভালো একটা সম্পর্ক, দেখতেছেন প্রচন্ড হতাশায় আছে। আপনি বললেন যে আমি বুঝতেছি আপনি খুব প্রচন্ড হতাশ বোধ করছেন। আহ, আপনি চাইলে আমাকে আপনার হতাশার কারণটা বলতে পারেন, আমি চেষ্টা করব এটা সহজ করার জন্য বা দূর করার জন্য। বা আমি কি আপনার এই হতাশায় কোন রকম সাপোর্ট দিতে পারি বা সহযোগিতা করতে পারি? অবশ্যই আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব। অথবা আপনি বলতে পারেন যে আপনার জন্য এটা কতটা কঠিন ছিল, যে পরিস্থিতিতে সে আছে, মানসিক এই পরিস্থিতি বা যেই পরিস্থিতি আছে, যে আপনার জন্য এটা কতটা কঠিন ছিল আমি এটা কল্পনা করতে পারি। আমি এই পরিস্থিতি পার করে আসছি। আহ, আপনি আপনি চাইলে বা আমি চাই যে আপনার এই পরিস্থিতির যে কঠিন পরিস্থিতিটা এটাকে সহজ করার জন্য আপনার সহযোগী হতে, আপনি যদি অনুমতি দেন, তখন কিন্তু সে আপনাকে আরো বেশি ভরসা করবে এবং আপনার কাছাকাছি আসবে। এরপর আপনি বলতে পারেন যে আপনার এই অনুভূতিকে আমি পুরোপুরি স্বাভাবিক মনে করি। অর্থাৎ তার অনেকে অনেক অনুভূতি প্রকাশ করতে পারে যেটা তার কাছে অনেক বেশি কষ্টকর, বা অন্য মানুষ তাকে অনেক বেশি ভুল বুঝে পরিস্থিতির কারণে। তখন এটাকে আপনি দালি মেজাজ থেকে আপনি তাকে স্বাভাবিক করার জন্য বলতে পারেন যে আপনার এই পুরোপুরি যে অনুভূতিটা এটাকে আমি স্বাভাবিকই মনে করছি এবং এটার এই কারণ থাকতে পারে, সুতরাং আপনার হেজিটেশনের দরকার নেই, আপনার কোনো টেনশনের দরকার নেই, আপনি একদম স্বাভাবিক থাকেন, কোনো সমস্যা নেই। সিম্পেথি কি? সিম্পেথি হলো ইমপেথি সিম্পেথি দুটোটা একদম কাছাকাছি, একটু সামান্য দূরত্ব আছে। যেমন হলো অন্যের কষ্টের প্রতি দুঃখ বা সহানুভূতি প্রকাশ। অর্থাৎ আপনি শুধুমাত্র তার কাছে আপনি দুঃখ প্রকাশ করলেন, যেমন খালেদা জিয়া মরছে, আমরা কি বললাম? দুঃখ প্রকাশ করলাম। পাশাপাশি আবার হাদি মারা গেছে, সেখানে কিন্তু আমরা দুঃখ প্রকাশ করার পাশাপাশি নিজেদেরকেই তার কাছে আমি রেখে দিছি। তাহলে হাদিরটা হয়ে গেল ইমপেথি, খালেদা জিয়ারটা হয়ে গেল সিম্পেথি। সাথে এটার কি হয়? সিম্পেথির কারণে কি কি হয়? যে সিম্পেথি আমরা কিভাবে প্রকাশ করি? যে আমরা তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখি, যে দূরে আছি, বলার দরকার আমরা বললাম যে ঠিক আছে তোমার কষ্টটা আমি অনুভব করতে পারছি, আল্লাহ তোমার কষ্ট সহজ করে দেখ, শেষ। এটুকু পর্যন্তই শেষ। আমি কিন্তু তার কাছে আর যাই না যে তোমার কষ্টটা আমি বুঝি বা তোমার কষ্টটাই আমার কষ্ট, এ ধরনের ফিল, অনুভব, এহসাস আমাদের ভিতরে আসে না। এবং তার যে অনুভূতি এটার ভিতরে আমরা পরিপূর্ণ প্রবেশ করি না, অর্থাৎ আমাদের নিজেদের ভিতরে সেটা এই প্রবেশ করে না। এটার উদাহরণ কি? তোমার কষ্টের জন্য আমি দুঃখিত, শেষ। তোমার বাবা মারা গেছে, ঠিক আছে, আল্লাহ তাকে জান্নাত দান করুক, এটুকুই শেষ। কিন্তু যখন ইমপেথি দেখাবো আমরা, তখন কিন্তু বলবো তোমার বাবা মারা গেছে, আমি খুবই মর্মাহত, খুবই দুঃখিত, এটার জন্য, মানে এটার জন্য চোখ দিয়ে পানিও পড়া, সেটা হলো ইমপেথি। আহ, মুতাকাল্লিমকে জানানো যে তার কথা শোনা হয়েছে এবং বোঝা গেছে। ইমপেথির মানে হলো যে আপনি তার কথা আপনি শুনেছেন, শোনার পরে জাস্ট আপনি কি করলেন? তার সাথে আপনি শুনলেন, বুঝলেন, মাথা নাড়িয়ে নাড়িয়ে বুঝে জাস্ট তাকে আপনি বলে বিদায় করে দিলেন, শেষ। এটুকুই। উপসংহার কি? উপসংহার হলো যে অ্যাক্টিভ লিসেনিং বা মনোযোগ সহকারে শোনা, কার্যকরী শ্রবণ, এটা সকল ধরনের যোগাযোগে একটি শক্তিশালী হাতিয়ার। চোখে চোখ রাখা, স্পষ্ট প্রশ্ন করা, সহানুভূতি দেখানো ইত্যাদি কৌশল অনুসরণ করে আমাদের যে শ্রবণ দক্ষতা, মাহারাতুল ইস্তেমা, এটাকে আমরা প্রতিনিয়ত উন্নত করতে পারি। আর এই ইস্তেমা মানে শুধুমাত্র শব্দ শোনা না, বরং সেই শব্দটা শোনা, শব্দের ভিতরে কি শব্দ আছে সেটা বোঝা এবং মুতাকাল্লিমের সাথে সংযুক্ত হওয়া। আবতার মির্জা সাহেব একটা কথা বলতেন যে শব্দের ভিতরেও শব্দ থাকে, ভাষার ভিতরেও ভাষা থাকে। সেটাকে যখন যখন আমরা বুঝতে পারবো, তখনই আমরা প্রকৃত মানুষকে বোঝার সক্ষমতা অর্জন করব। তো এজন্য আমরা এই জায়গাগুলো খুবই গুরুত্বের সাথে দেখব, বুঝবো এবং চিন্তা করব। এটা যদি আমরা করতে পারি, আমাদের পারস্পরিক সম্পর্ক, আমাদের সাংসারিক সম্পর্ক, আমাদের এই সামাজিক সম্পর্ক, আমাদের শিক্ষাগত পরিবেশের সম্পর্ক, সমস্ত সম্পর্কগুলো আমাদের অনুকূলে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো অ্যাক্টিভ লিসেনিং।
যে কতগুলো মাধ্যমে, অর্থাৎ কি কিভাবে আমরা অ্যাক্টিভ লিসেনিং গুলা কার্যকর করতে পারি। কার্যকর করার ক্ষেত্রে একটা হলো যে মনোযোগ দিয়ে শোনা। আপনি মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি তার কথার ভিতরে যে আবেগ অনুভূতি আছে, মানসিক অবস্থা আছে, এটাকে ভালোভাবে বোঝা, ভালোভাবে শোনা। এই বক্তার যেই অঙ্গভঙ্গি আছে, তার মুখের যেই মুখভঙ্গি যেটা আছে, চোখের ভাষা যেটা আছে, এটাকে আপনি লক্ষ্য করবেন, এটার প্রতি আপনি লক্ষ্য করবেন। এবং কোন রকমের এই তাআসসুবিয়াত ব্যতীতই, আমাদের মধ্যে তো তাআসসুবিয়াতটা প্রচন্ড ভাবে এই মানে প্রভাব বিস্তার করে, তাআসসুবিয়াত এটা, মানে আল্লাহ তাআলা মাফ করুক। আল্লাহ তাআলা আহ, যদি কোনো কারণে আমাদেরকে ক্ষমা না করে, তাহলে আমার মনে হয় যে কিছু মানুষ আছে যারা শুধু তাআসসুবিয়াতের কারণেই মানে ক্ষমা থেকে মাহরুম হবে। এজন্য আমরা তাআসসুবিয়াত বন্ধ করে বাদ দিয়ে ব্যক্তির কথাটাকে শোনা এবং সেটার যথাযথ প্রতিক্রিয়া দেওয়া। মোতাকাল্লিমের কথা নিজের ভাষায় সংক্ষেপে বলা, যেটা আমরা পূর্বে বলে আসছি, সেটাকে এখানে সামারাইজ করতেছি, সারসংক্ষেপ বলতেছি। নিজের অনুভূতি, চিন্তা এবং প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকা, যা তার সাথে আমি কি প্রতিক্রিয়া করতেছি। এমন অনেক সময় হয় যে একজন মানুষ আপনাকে আন্তরিকতা প্রদর্শন করতেছে, আপনি অলসের মতো বসে রইলেন, তার এটাকে আপনি ভ্রুক্ষেপ করলেন না। এটা নিতান্তই খারাপ, নিতান্তই খারাপ। সে ব্যক্তি মন ভরে আপনার কাছে আন্তরিকতা প্রদর্শন করলো, আপনি তাই এটা ভ্রুক্ষেপই করলেন না, দ্বিতীয়বার কিন্তু আপনার প্রতি সে আন্তরিক হবে না। আপনি তার প্রতি আন্তরিকতা প্রদর্শন করে বা তার কথায় মন্তব্য করতে গিয়ে কোন শব্দ ব্যবহার করতেছেন, এটা কি তার কথার সাথে যায় নাকি সে ভুল বোঝার সম্ভাবনা আছে, এটাকে চিন্তা করেও মতামত দেওয়া, চিন্তা করা। রিফ্লেকশন কি? এই বক্তার যে অনুভূতি বা বক্তব্য আছে, সেটা প্রতিফলিত করে জানানো। অর্থাৎ আপনি তার কথাটাকে আবার দ্বিতীয়বার এই বলা, তার কথাটাকে আবার বারংবার মানে উচ্চারণ করে বাস্তবতায় দেখিয়ে তাকে বোঝানো যে ভাই এটা ঠিক আছে বা ইত্যাদি হতে পারে। বোঝার জন্য প্রশ্ন করা, প্রাসঙ্গিক যে সমস্ত প্রশ্ন আছে পূর্বে বলেছি করা, অস্পষ্ট বিষয়গুলো পরিষ্কার করে নেওয়া, পুরো কথার সারসংক্ষেপ সংক্ষেপে তুলে ধরা। এটাই হলো অ্যাক্টিভ লিসেনিং এর এই আসালিব। আমরা বলতে পারি যে আসালিবুল ইস্তেমাই ফাল। আমরা এটা চেষ্টা করব। মোটামুটি এই বিষয়গুলো আমরা বলে ফেলেছি। এরপর আমরা একটা ধরন দেখতে পারি যে আমরা কত ভাবে শুনতে পারি। এর মধ্যে একটা হলো এই আহ, মনোযোগ দিয়ে শোনা। আমরা এই শ্রবণটাও কয়েকভাবে শুনতে পারি। একটা হলো মনোযোগ দিয়ে শোনা, জাস্ট আপনি মনোযোগ দিয়ে শুনবেন। কিভাবে? এটি মনোযোগ দিয়ে শোনাটা হলো এমন একটি শ্রবণ পদ্ধতি যেখানে শ্রোতা পুরো মনোযোগ দিয়ে শুনে বুঝে প্রতিক্রিয়া দেয় এবং বক্তার এই বক্তব্য মনে রাখে। এখন আমরা একজনের সাথে কথা বলতেছি, কথা বলার পরে মনে রাখি না, এটা কিন্তু মারাত্মক বড় একটা অপরাধ। আপনি যার সাথে কথা বলতেছেন, তার কথাগুলো যদি আপনি মনে রাখেন, তার নামটা যদি আপনি মনে রাখেন, পরবর্তীতে আবার রিপিট করলে সে খুবই খুশি হয়। যেমন মনে করেন আপনি মিস্টার রহিমের সাথে কথা বলতেছেন, কথা বলার সাথে সাথে আপনি সর্বশেষ গিয়ে বলেন এই, বা 2 দিন পরে তার সাথে দেখা হলো, আপনি তো মিস্টার রহিম রাইট? আপনি তো সে বললো যে হ্যাঁ রহিম, মানে তার কথা আপনি মনে রেখেছেন, খুব খুশি হবে। আপনি কথার ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রশ্ন করলেন, সে মনে করবে বা আমার কথা এত মনোযোগ দিচ্ছে যে তা আমার প্রতিটা কথা সে মনে রাখতেছে। আচ্ছা, সম্ভবত নেটের কারণে আপনাদের মাঝে মাঝে সমস্যা হচ্ছে, তাই না? আশা করছি আপনারা যখন ভিডিও দেখবেন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি সাময়িক এই নেট সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এভাবে একদম পূর্ণ মনোযোগের সাথে শোনা, এটার ব্যবহার কি? যে শিক্ষক যখন ছাত্রের প্রশ্ন শুনে আন্তরিকভাবে উত্তর দেন এবং ব্যাখ্যা চান, কাউন্সিলিং করেন, শিক্ষাদান করেন। আমি তার কথা শুনলাম, শোনার পরে তার বিষয়টা আরো ভাবে ভাবে বোঝার চেষ্টা করলাম, তাকে পরামর্শ দিলাম, পরামর্শ দেওয়ার পাশাপাশি এটা তার বাস্তবায়ন হচ্ছে কিনা শিখিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ব্যবহার করা। যেমন আমরা বলি যে তুমি বলতে চাচ্ছ বিষয়টা এমন, যেটা আমি উপরে বলে আসছি। 2 নাম্বার হলো অলসের মতো শোনা, যে যে শ্রোতা শুনছে কিন্তু মনোযোগী না, কোনো প্রতিক্রিয়া নাই, কোনো মনোযোগ নাই, শব্দ শুনলে অর্থ বোঝার চেষ্টা করে না, বা মাথা নাড়াইলে হাত নাড়ে না, বা চোখের দিকে তাকাইলে মানে অন্যদিকে অঙ্গভঙ্গি করে। আমরা যেটা অমনোযোগী, যে সামনে গেছি, আমরা নখ খুঁড়াইতেছি, হাত খুঁড়াইতেছি, আমরা ঠোঁট খুঁড়াইতেছি, একটু পরে পরে নাকে হাত দিতেছি আঙ্গুল দিয়া, একটু পরে পরে চোখ মুছতেছি, কিছুক্ষণ পরে পরে আমরা গাড়ে চুলকাইতেছি। এই ধরনের পরিস্থিতিগুলা সর্বদাই বিব্রতকর হয়। এজন্য যখন আমরা কারোটা শুনবো বা বলবো, এই ধরনের পরিস্থিতিগুলো থেকে আমরা বিরত থাকবো। 3 নাম্বার হলো
যেটা আমরা ওই যে একটু আগে বললাম ইমপ্যাথি বা সিম্প্যাথি, যেটা ইমপ্যাথিক্যাল ইমপ্যাথেটিক লিসেনিং, যে সহানুভূতির সাথে শোনা। আপনি শুধু শুনলেন, বিষয়টা এরকম না। শোনার সাথে সাথে সে যা বলতেছে এটা আপনার ভিতরে ধারণ করেন, আপনি নিজে বোঝার চেষ্টা করেন, আপনি নিজে এটাকে বুঝে তাকে আবার বোঝানোর, উপলব্ধি করে তাকে বোঝানোর চেষ্টা করেন। আমরা তো ওই দুরুসুল বালাগাত পড়েছি, ওখানে এই মানে যে সমস্ত শেয়ার গুলো দেয়া আছে, ওটাকে কিভাবে এই মানে আবেগীয় ভাবে উপস্থাপন করেছে এবং সেটা বোঝানোর চেষ্টা করেছে। অন্তত সেটুকু যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এই মানে ইমপ্যাথেটিক্যাল যেই লিসেনিং আছে এটা আমরা সহজে বুঝে যাব, সহানুভূতির সাথে বোঝা। অর্থাৎ জীবনে যারা আপনার বিশেষ করে প্রেমে পড়ে, তারাই বুঝে যে এই সহানুভূতিশীল ভাবে মানে বোঝার গুরুত্বটা কি। তখন জীবনের সর্বস্ব দিয়ে যাকে সে আন্তরিকভাবে মহব্বত করে তার কথাটা শোনার চেষ্টা করে। ঠিক এটাই আমাদের প্রতিটা ব্যক্তির সাথে হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের আমাদের সবার জন্য সহজ করুন। 4 নাম্বার হলো গুরুত্বপূর্ণ একটা অপশন, এটা এটা হলো ক্রিটিক্যাল লিসেনিং, একদম বিশ্লেষণাত্মক ভাবে। যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা এটা করে, যে আপনি কথা শুনছেন, শোনার সাথে সাথে শুধু শুনছেন, আপনি সহানুভূতিশীল হলেন, হাত পাও নাড়ালেন, এটুকু শেষ না। আমি বুঝেছি, শুনেছি, প্রতিক্রিয়া করেছি, সাথে সাথে প্রত্যেকটা কথা আমি বিশ্লেষণ করব। তার প্রতি শব্দের ভিতরে কি শব্দ আছে, এই শব্দ কেন ব্যবহার করলো, অন্য শব্দ কেন ব্যবহার করলো না, সে এই অক্ষর কেন ব্যবহার করলো, অন্য অক্ষর ব্যবহার করলো না, এটা পর্যন্ত ক্রিটিক্যাল ভাবে চিন্তা করে বোঝা। যে বক্তব্য বিশ্লেষণ করে শোনা, কোনটা সত্য, কোনটা যৌক্তিক বা কোনটা ভুল, তা বোঝার চেষ্টা করা। এইভাবে যখন বুঝে, বিশেষ করে ক্রিটিক্যাল লিসেনিং যখন হয়, তখন এটা এই এতেদালি মেজাজ রক্ষা করা, কাউকে ভুল না বোঝার ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট এই, ভূমিকা রাখবে। এভাবে আমরা এই চেষ্টা করব যে যার কথাই শুনে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব, বিশ্লেষণাত্মক ভাবে শোনার চেষ্টা করব। যখন আমরা কোনো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান করি, মিটিং করি, উপস্থাপনা বা কোনো আলোচনার সময় ব্যবহার করে থাকি, তখন গুরুত্বের সাথে কিন্তু আমরা কথাটা শুনি। বিতর্ক করতেছে, আমরা বিচারক, তখন কিন্তু মারাত্মক বিশ্লেষণাত্মক ভাবে না শুনলে কিন্তু আসলে সেখানে নাম্বার দেওয়াটা খুবই মুশকিল। যখন আমরা অমনোযোগী হই, তখন কিন্তু আসলে এই নাম্বারিংটা সুন্দরভাবে হয় না, কারোর জন্য কম, কারোর জন্য বেশি হয়ে যায়। যেমন মনে করেন আমরা কি শুনি, যে এই যুক্তিতে তথ্য আছে, এই যুক্তিতে এই তথ্য নেই। যেমন আমরা হাদির কথা শুনি, হাদির কথা শুনে আমরা কেন এত বেশি আবেগপ্রবণ হয়েছিলাম বা তাকে কেন ভালোবাসি, তার কথায় যুক্তি ছিল, সে যে কথাই বলতো যুক্তি দিয়ে বলতো। আমরা এই যে দুদু বলেন, সালাউদ্দিন বলেন বা বিভিন্ন জনের কথাকে আমরা ফেলে দিই কেন, তাদের কথার কোনো আগামাথা নেই। এজন্য এটা কিভাবে বুঝলাম, আমরা তাদের কথাকে বোঝার চেষ্টা করছি ক্রিটিক্যাল ভাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। এরপরে আছে নির্বাচনী ইস্তেমা, যে আপনি পুরো কথাটা শোনার বদলে আপনি যে শ্রোতা আছে সেটা নিজের দরকারি অংশগুলো শুনে নেয়। আপনি পুরো কথাটা শুনেন নাই, বরং আপনার জন্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সে কি গুরুত্বপূর্ণ কি কি পয়েন্ট শোনাতে চাচ্ছে, এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি শুনলেন এবং তাকে পুনরাবৃত্তি করলেন, এটুকুই। যেমন আপনার অফিসে বস যখন সব নির্দেশনা দেন, তখন কিন্তু যারা কর্মী আছে তারা শুধুমাত্র নিজের সুবিধার কথাগুলো মনে রাখে। আর অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। আমাদের ছাত্ররা যেটা করে, যে বা মুহতামিম ভাই কথা বললে আমরা যেটা করি, যে মানে আমার সুবিধা যেটা হয়েছে এটাই মনে আছে, বাকিগুলো ফেলে দিছি, ওইটা আর আমার মানার দরকার নেই, আমরা আমাদের মতো চললাম। ফলে কি হয়, যে আমি তো ভাবিনি আপনি এটা করতে বলেছিলেন। আমরা যখন ভুল করে ফেলি তখন বললে কিন্তু আমরা এটাই বলি। প্রশংসামূলক শ্রবণ, যে বিনোদন বা আনন্দের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে শোনা, এতে আবেগ, রুচি এবং উপভোগ জড়িত থাকে। এটার ব্যবহার কি, যে বিভিন্ন গজল, কবিতা আবৃত্তি, অনুপ্রেরণামূলক বক্তৃতা শোনা, এগুলোতে যখন শুনি তখন কিন্তু আমরা আসলে ওই ব্যক্তির প্রশংসা করি। আমরা শুনি যে আসলে সে ভালো মানুষ না খারাপ মানুষ, এটা খোঁজার জন্য। আমাদের ক্ষেত্রে যেটা হয়, ছাত্ররা মুহূর্তেই বিচার করে ফেলে, অমুক অমুক হুজুরের ভাষা সেই, অমুক হুজুর সুন্দর বোঝায়, অমুক হুজুর এটা, অমুক হুজুর সেটা, এই বিষয়গুলো হয়। প্রতিফলিত শ্রবণ, যে বক্তব্য শুনে তার অর্থ নিজের ভাষায় বলে বোঝা, যাচাই করা, এটা বোঝাপড়াকে আরো দৃঢ় করে। এটার ইতিপূর্বে আমরা আরো বিস্তারিত বলে এসেছি, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তাহলে সারাংশ কি হলো, যে ইস্তেমাটা শুধুমাত্র একটা সাধারণ কোনো কাজ না, এটি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয়। একজন দক্ষ ব্যক্তি সময় ও প্রয়োজন অনুযায়ী সঠিক ইস্তেমা প্রতিক্রিয়া বেছে নেয়, সঠিকভাবে শ্রবণের যে প্রতিক্রিয়াগুলো আছে কার্যকরী, সেটাকে তারা বেছে নেয়। আচ্ছা, আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। এখন শর্ট এবং স্মার্ট, আমি এটা 2 মিনিটে শেষ করে দিব। শর্ট এবং স্মার্ট কি,
শর্ট এবং স্মার্ট। আচ্ছা, 10:30 বেজে গেছে, আগামী ক্লাসে বলবো কিনা ভাবছি। আপনারা কি বলেন, শর্ট এবং স্মার্ট কি আজকে বলে দিব না আগামী ক্লাসের জন্য রেখে দিব? আপনারা একটু মেসেজে বলবেন। আচ্ছা, শর্ট এবং স্মার্ট এটা আমি আপনাদেরকে এই প্রয়োজন আগামী ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করব সুযোগ হলে। এটা সারাংশ হলো, আমরা প্রত্যেকে আগামী ক্লাসের হোমওয়ার্ক হলো আমরা আমাদের জীবনের শক্তি কি। 1 নাম্বার, আমরা যে জীবনে চলাচল করতেছি, আমাদের শক্তি কি, মানে কোন জিনিসের কারণে আমরা নিজের উপর ভরসা পাই, সামনে এগোতে পারি, এটা আমরা নোট করব। আমাদের দুর্বলতাগুলো কি কি, আমাদের দুর্বলতাগুলো কি কি, যে আমরা এই যে ক্লাসগুলো করতেছি বা করছি, এর ভিতর আমরা কি কি দুর্বলতা আমরা খুঁজে পেলাম, আমাদের অ্যাক্টিভ লিসেনিং এ কি কি দুর্বলতাগুলো আছে। এই দুইটা কাজ আমরা করব, অন্তত মিনিমাম 10টা করে লিখবো। লিখে এটা আপনাদের চাইলে গ্রুপে দিতে পারেন, গ্রুপে না দিয়ে আপনারা পার্সোনালি আমাকে দিতে পারেন, এটা সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে একজনেরটা আরেকজন জানলো না বুঝলো না, এটা সহজ হবে। এটা আপনাদের পোস্ট করার দরকার নেই, শক্তি এবং আহ, দুর্বলতাগুলো এগুলো পোস্ট করার দরকার নেই, এটা আমাকে পার্সোনালি আপনারা দিবেন। এটা এটা থাকবে হলো হোমওয়ার্ক। আর এছাড়া আমরা এই অ্যাক্টিভ লিসেনিং কে, অর্থাৎ কমিউনিকেশন স্কিলকে বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? আমরা করতে পারি হলো, যেমন আমরা একটা এই ডায়েরি মেনটেন করতে পারি, যে 1 সপ্তাহ আমরা দেখবো, এই 1 সপ্তাহের ভিতরে আমার কথার কোন কোন এই পজিশনটাকে আমি পরিবর্তন করতে চাই এটা নোট করবো, অর্থাৎ দুর্বলতাগুলো নোট করবো। নোট করে একটা একটা এই অ্যাপ্লাই করা শুরু করবো, প্রয়োগ করা শুরু করব। এক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব, যে প্রয়োগের ক্ষেত্রে আমার বন্ধু, আমার ঘরের মানুষ, বা আমি যার সাথে প্রতিনিয়ত কথা বলতেছি, ছাত্রদের সাথে কথা বলতেছি, তখন আমি বিষয়গুলোকে প্রয়োগ করব। যদি এমন হয় যে আপনার কথা বলার কোনো মানুষ নেই, বন্ধু বান্ধবের সাথে আপনি কথা কম বলেন, ছাত্রদের সাথে কথা কম বলেন, বা অন্তত মিনিমাম ক্লাসে তো আমরা কথা বলি, সেটুকুতে আমরা প্রয়োগ করব। তো যদি কোনোটাই না হয়, সামনে একটা আয়না নিয়ে অথবা মোবাইলের ক্যামেরা রেখে আমরা প্রতিদিন 2 মিনিট করে কথা বলবো, এবং আমার যে সমস্যাগুলো আছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের এটা সমস্যা থেকে উত্তরণ সহজ হয়ে যাবে। এবং আমরা বিভিন্ন ব্যক্তিদের যারা এই কমিউনিকেশনে এই দক্ষ, তাদেরকে আমরা শুনবো। যেমন আমরা আমাদের আরবি ভাষায় আছে আব্দুর রহমান আল আরিফি, ওনার বক্তৃতা প্রায় আমাদের আদব বিভাগে চালানো হয়। এই ধরনের আরো যারা ব্যক্তিবর্গরা আছেন, আপনি তাদের বক্তব্য শুনতে শুনতে পারেন। নোমান আলী খান আছে, তার বক্তব্য আপনি শুনেন, ইংলিশে ইংলিশে তিনি বক্তৃতা দেন। আপনি কোথায় থামতে হবে, কোথায় আপনার পোজ নিতে হবে, পোজ মানে কোথায় আপনার সুরটা নিচু করতে হবে, কোথায় বড় করতে হবে, এই বিষয়গুলো আপনি বুঝেন। আপনি শ্রোতার অবস্থা বুঝে কোথায় আপনি ধাক্কা দিবেন, কোথায় আপনি স্টপ দিয়ে দিবেন, কোথায় আপনি লাগাতার চলতে থাকবেন, এই বিষয়গুলো বুঝেন। আপনি স্টিভ জবসের এই জাস্ট বক্তৃতার অবস্থানটা বুঝেন, ইংলিশ না বুঝলো। আপনি আর আমাদের আরবি ভাষাবিদের যে সমস্ত ব্যক্তিবর্গরা আছে, আপনি শায়েখ আব্দুর রহমান আল সুদাইসির বক্তব্য শুনেন, এই আপনি আব্দুর রহমান আল আরিফির বক্তব্য শুনেন, এ ধরনের আরো যারা ব্যক্তিবর্গরা আছে, শায়েখ আওয়ামা আছে, ওনাদের আলাপ আলোচনা ব্যক্তিগুলো শুনেন। তাকে উসমানী হাফিজাহুল্লাহ আছেন, ওনাদের বক্তৃতা শুনেন। আমাদের বাংলা ভাষাভাষী যারা আছে, মহিউদ্দিন ফারুকী সাহেব আছে, আব্দুল্লাহ আল মাসুদ ভাই আছে, আমাদের এই শফিকুল ইসলাম রাহাত আল ইমদাদি হাফিজাহুল্লাহ আছে, ওনাদের যে আরবিতে যে কথোপকথন গুলা বা বক্তব্য গুলা থাকে, আপনি এগুলো শুনেন। আশা করছি ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। এবং প্রতিটি যে মনোযোগ দিয়ে 10 মিনিট হোক 2 মিনিট হোক এটা আপনারা চর্চা করেন। আগামী ক্লাসে আপনাদের যে হোমওয়ার্ক গুলো, সেই হোমওয়ার্ক গুলো এটাই থাকবে। আপনাদের দুর্বলতা এবং সফলতা যেটা আছে এটাকে আপনারা এই নোট করবেন, এবং কে কত মিনিট এটার উপর প্র্যাকটিস করেছেন এটা আমি জিজ্ঞেস করব, সেটা আমাকে জানাইতে হবে। এবং আমি গ্রুপের মধ্যে এই কমিউনিকেশনের কিছু ক্লাস আমি দিয়ে দিব, এই ক্লাসগুলো আপনারা দেখবেন। এই ক্লাসগুলো কোথায় কোন সমস্যা হয়, কিভাবে হয়, এবং কি কি ইমপ্রুভমেন্ট দরকার, উন্নতির দরকার, এটা দেখবেন। দেখার পর আপনি এই অ্যাকশনে যাবেন। সেখানে মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা এই ধরনের লম্বা লম্বা ক্লাস থাকবে।
সেগুলো আপনি আপনার প্রয়োজন মোতাবেক, সময় মোতাবেক নিজের এই দক্ষতাকে স্কিল করার জন্য আপনি এটা দেখবেন এবং বুঝবেন। আমরা দেখেন একটা জিনিস দেখে আসি, চলেন আমরা একটা ভিডিও দেখে আসি, পাই কিনা দেখি ইমপেথি সিম্পেথি কিভাবে দেখায়। দেখেন, এটা একটা কার্টুন, যদিও এটা একটা কার্টুন, কিন্তু কিভাবে মানে অন্যের দুঃখে সে দুঃখিত এটা দেখেন। যে এখানে মূলত হইলো বিষয়টা, এখানে যে ইমপেথিটা দেখাবে বা সহানুভূতিটা দেখাবে, যাকে দেখাবে তার কিছু ক্ষতি হয়ে গেছে, ক্ষতির ফলে সে নদীর পাড়ে বসে প্রচন্ড মন খারাপ করে বসে আছে। এখানে তার সাথে একটা এই সহানুভূতিশীল আচরণ করবে। দেখেন দুইজন, একজন হলো দূর থেকে শুধুমাত্র বলে চলে গেছে, আরেকজন কাছে এসে বসে দেখাচ্ছে। দেখেন, যেমন এই যে একজন, সে শুধুমাত্র তার দুঃখে দুঃখে বাস কথা বলে সে চলে যাবে, সে কিন্তু দুঃখিত, কিন্তু সে দূর থেকে এভাবে বলে সে চলে যাচ্ছে, সেভাবে বলে চলে যাচ্ছে। কিন্তু এই যে সে সে আয়সা কি করতেছে, আয়সা তার সাথে বসবে, এই যে মানে ভাবটা আপনি দেখেন, তার তার ভাবটা দেখেন। মানে এই যে সে কান্না করতেছে, তাকে একজন ছেড়ে চলে যাচ্ছে, জন্য সে সেখানে সান্ত্বনা দিচ্ছে এবং তার সাথে আছে, তার সান্ত্বনাটা তার কাছে ভালো লাগছে, এজন্য এখন এখন সে তাকে তার মতো করে ইমপেথি সে এখানে দেখালো। এভাবে আপনার বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আমাদের এখানে থাকতে পারে। অনেক ধরনের ভিডিও আছে, কিন্তু ভিডিও গুলা ওইভাবে প্রপার ভাবে আসলে চালানোর সুযোগ নেই। আমি এখানে ছোট আর একটা দেখাই যে বাকপটুতা কাকে বলে। বাকপটুতা কাকে বলে দেখেন, আচ্ছা এটাই দেখি। দেখেন, এখানে হলো মূলত মানে সে গাড়ির মানে প্রশংসা করতেছে। Shit, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা মিস্টেক করেছি। দেখেন, যে গাড়িটা, দেখেন এখানে হলো যে সে বলতেছে আমার গাড়ি টাড়ি সবকিছু ঠিক আছে, অসাধারণ গাড়ি, কিন্তু সমস্যা হইলো মাঝে মাঝে গাড়ির ব্রেকটা কাজ করে না। এই যে মনে করেন সে সবকিছু সুন্দরভাবে বলার পরে সর্বশেষ শুধু একটা শব্দের কারণে তার মানে মানে যোগাযোগের অদক্ষতায় একটা শব্দের কারণে তার পুরো গাড়ি বিক্রিটা বন্ধ হয়ে গেল। এভাবে মনে করেন একজন বিয়ের প্রস্তাব নিয়ে গেল, গিয়ে বলতেছে ছেলে তো মার্শাল্লাহ খুব হ্যান্ডসাম, মানে খুব মানে বড় লোক কোটিপতি সবকিছু ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে নাইট ক্লাবে যায়। ওই বিয়েটাই তার ভেঙে গেল কেন? যে ছেলে নাইট ক্লাবে যায়, এই ছেলেকে কেউ বিয়ে করবে? এই যে আপনার আমাদের ভাষাগত, আমাদের যোগাযোগের যেই সমস্যাগুলো তৈরি হয়, এগুলোকে আমাদের দূর করতে হবে। সাব্বির ভাই সবাইকে একটু আনমিউট করে দেন। আপনাদের কিছু অনুভূতি আমরা শুনি, যে এই ক্লাসে আপনাদের কি প্রশ্ন আছে, যে আপনারা কথা বলতে পারবেন। জি, প্রশ্ন করুন। জি,
কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করে দিব। আচ্ছা, আপনাদের মনে হয় কোনো প্রশ্ন নেই, তাহলে আজকের জন্য আমরা ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।